ভাত খেয়ে ক্লাস করতে বসলে কিন্তু ঘুম পাবে, তাই ঘুম ঘুম চোখে কনসেন্ট্রেশনের অসুবিধে হবে, কনসেন্ট্রেট কিন্তু করতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি শাহিল ইসলাম, তোমাদের নিউ বায়োলজি এডুকেটর। আজকে আমরা যে টপিকটা এখানে আলোচনা করব সেটা তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষা সামনেই। তাই আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে জীবজগতের শ্রেণীবিন্যাস। এবার জীবজগতের শ্রেণীবিন্যাসের অনেকটা পার্ট আছে। আমরা আজকে যে টপিকটা কভার করব সেটা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ মনেরা। তোমরা যদি টেক্সট বই ফলো করো তাহলে সেখানে তোমরা দেখবে যে প্রথমে তোমাদের স্টার্ট হচ্ছে কিছু সায়েন্টিস্টদের মতবাদ নিয়ে, যে তারা পৃথিবীতে যত ধরনের জীব আছে তাদেরকে কিভাবে ক্লাসিফাই করেছেন। ঠিক তারপরে তোমরা যখন যাবে সাব টপিকে, ফার্স্ট যে সাব টপিকটা তোমরা পাবে সেটা হচ্ছে মনেরা, অ্যান্ড দেন বাদবাকি জীবজগতের ক্লাসিফিকেশনের জিনিসগুলো আছে। তো আমরা সেই যে সায়েন্টিস্টদের মতবাদ আছে সেটাকে পরে পড়বো। আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে তার ঠিক পরের পার্টটা, অর্থাৎ মনেরা দিয়ে। ঠিক আছে? তো অনেক সায়েন্টিস্ট তো অনেক রকম ভাবে বলেছেন জিনিসগুলো, যে এইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, ওভাবে ক্লাসিফাই করতে পারি। কিন্তু আমরা এখানে তোমাদের সুবিধার জন্য একটা জেনারেলাইজড একটা ক্লাসিফিকেশনের চার্ট নিয়ে এসেছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে আমরা কি পড়বো। ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পারছো যে লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজম মানে কি? পৃথিবীতে যত ধরনের জীব আছে তাদেরকে আমরা বলছি লিভিং অর্গানিজম। এরপর লিভিং অর্গানিজমকে আমরা যদি খুব সাধারণভাবে ভাগ করি তাহলে দুটো ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে প্রোক্যারিওটস, যাকে আমরা মনেরাও বলছি, আর রাইট সাইডে আছে আমাদের ইউক্যারিওটস। তো প্রোক্যারিওটস এর বাংলা তোমরা সবাই জানো, আদি কোষ। আমি এখানে লিখেও দিচ্ছি, এটা হচ্ছে আদি কোষ। আর রাইট সাইডে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আদর্শ কোষ বা ইউক্যারিওটস। এবার যখন তোমরা সেল চ্যাপ্টারটা পড়বে ক্লাস 11-এ, সেখানে প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস এর মধ্যে কি কি ডিফারেন্স আছে ইন ডিটেইলে দেওয়া আছে। আমরা সেটা পরে আসবো, এই ক্লাসে আমরা সেই জায়গায় যাচ্ছি না। আমরা যদি ফার্দার ক্লাসিফিকেশন দেখি যে প্রোক্যারিওটস অর মনেরা, যেটা আমাদের আজকের টপিক আর কি, এটার যদি আমরা ফার্দার ক্লাসিফিকেশনে যাই তাহলে দেখতে পাবো যে প্রোক্যারিওটসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি। একটা লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ ইউ ব্যাকটেরিয়া। আমি এখানে চলে আসি। হ্যাঁ, ইউ ব্যাকটেরিয়া। আর তার ঠিক পাশে তোমরা দেখতে পাচ্ছ আর্কি ব্যাকটেরিয়া। এই দুটো ভাগে মেইনলি আমরা প্রোক্যারিওটসকে ভাগ করি। এবার যদি তোমরা আরো ফার্দার ক্লাসিফিকেশনে যাও যে ইউ ব্যাকটেরিয়া আর আর্কি ব্যাকটেরিয়াকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি, তাহলে দেখতে পাচ্ছ যে আর্কি ব্যাকটেরিয়াকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে মিথানোজেন্স, একটা হচ্ছে হ্যালোফাইলস, একটা হচ্ছে থার্মো অ্যাসিডোফাইলস। আর লেফট সাইডে আমরা যদি যাই, ইউ ব্যাকটেরিয়াকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি, তাহলে তোমাদের অতি পরিচিত ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা এবং তার সাথে অ্যাক্টিনোমাইসিটিস, স্পাইরোকিটস এবং রিকেটসিয়া, এগুলো আমরা কার মধ্যে পাচ্ছি? প্রোক্যারিওটস এর মধ্যে। আচ্ছা, এবার যদি আমরা এই সাইডটায় দেখি ইউক্যারিওটস মানে আদর্শ কোষ। আদর্শ কোষকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইউনিসেলুলার। ইউনিসেলুলার মানে এককোষী প্রাণী। আর রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে মাল্টিসেলুলার বা বহুকোষী। এবার বহুকোষীকে যদি আমরা আরো নিচে ভাগ করি তাহলে দেখতে পাবো যে বহুকোষীদের আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে উইথ সেল ওয়াল মানে কোষ প্রাচীর যুক্ত প্রাণী, বা প্রাণী তো হয় না, কোষ প্রাচীর উদ্ভিদের ক্ষেত্রে থাকে। তো কোষ প্রাচীর যুক্ত জীব আর কি, কোষ প্রাচীর যুক্ত জীব, উইথ সেল ওয়াল। আর উইদাউট সেল ওয়াল মানে হচ্ছে কোষ প্রাচীর বিহীন জীব। এবার দেখো, উইদাউট সেল ওয়াল কোষ প্রাচীর নেই, কাদের নেই? আমাদের। আমরা কারা? আমরা অ্যানিমেলিয়া, অ্যানিমেলস, প্রাণী আমরা। আর লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ উইথ সেল ওয়াল, কোষ প্রাচীর থাকে কাদের? ফাঙ্গি মানে কি? ছত্রাক। আর প্ল্যান্টি, যাদের উপরে বেস করেই তো আমরা বেঁচে আছি, গাছপালা। ঠিক আছে, উদ্ভিদ জগৎ আর কি। এটা হচ্ছে আমাদের একটা ওভারঅল ক্লাসিফিকেশন, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ ইউনিসেলুলার মানে এককোষী, অথচ ইউক্যারিওটস, ইউক্যারিওটসরা সাধারণত এককোষী হয় না, বহুকোষী হয়। কিন্তু এককোষী ইউক্যারিওটস যেটা, সেটা হচ্ছে কারা? প্রোটিস্টা। এই হচ্ছে আমাদের একটা ইন জেনারেল ক্লাসিফিকেশন।
এখানে তোমরা দেখছো কিছু আলাদা কালারের বক্স রয়েছে, মিথানোজেন্স, হ্যালোফাইলস, থার্মোঅ্যাসিডোফাইলস, ব্যাকটেরিয়া, এগুলো কেন করে রেখেছি এভাবে, কারণ আজকে আমরা এই টপিকগুলোই কভার করব। তাহলে আজকে আমরা কি পড়বো, প্রোক্যারিওটস বা মনেরা, তার মধ্যে আমরা স্পেসিফিক্যালি আর্কি ব্যাকটেরিয়ার এই তিনটে ক্লাসিফিকেশন পড়বো, এবং ইউ ব্যাকটেরিয়ার মধ্যে অনেক কিছু আছে, মেইন ফোকাস আমরা ব্যাকটেরিয়াতে করব, সায়ানোব্যাকটেরিয়া পড়বো এবং কিছুটা মাইক্রোপ্লাজমা পড়বো। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আমরা নেক্সট স্লাইডে যাই, স্টার্ট করব আমরা প্রোক্যারিওটস এর আন্ডারে আর্কি ব্যাকটেরিয়া থেকে। তো এই হচ্ছে আমাদের আর্কি ব্যাকটেরিয়া। হ্যাঁ, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ আর্কি ব্যাকটেরিয়া। এবার আর্কি ব্যাকটেরিয়া সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে পৃথিবী যখন জাস্ট শুরু হয়েছে আর কি, পৃথিবীর সৃষ্টি হয়েছে, প্রচন্ড গরম এবং পৃথিবীটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। তো সেই সময় প্রথম যে জীবের আবির্ভাব ঘটেছিল পৃথিবীতে, সেটা হচ্ছে এই আর্কি ব্যাকটেরিয়া। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কি লিখতে পারি আর্কি ব্যাকটেরিয়াতে জেনারেল ক্যারেক্টারিস্টিক্সে, যে আদিমতম জীব, সৃষ্টির শুরু থেকে আছে, আদিমতম জীব বা সর্বাপেক্ষা প্রাচীন জীব। মজার ব্যাপার হচ্ছে যে এই আর্কি ব্যাকটেরিয়া তখনও ছিল, এই আর্কি ব্যাকটেরিয়া এখনো আছে। অর্থাৎ যে তখনও ছিল এখনো আছে, অথচ সেই সময়ে আর্কি ব্যাকটেরিয়ার আশপাশে যেসব জীব ছিল তারা কিন্তু অনেকে মরে গেছে, কিন্তু আর্কি ব্যাকটেরিয়া মরেনি, এখনো আছে। এটাকে কি বলে, লিভিং ফসিলস। তাহলে আমরা লিখবো এখানে ফার্স্টে আদিমতম জীব, সেকেন্ড আমরা লিখতে পারি যে এরা হচ্ছে এক প্রকারের জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিলস হিসেবেও পরিচিত। লিভিং ফসিলস বাংলাটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম হিসেবেও পরিচিত। আশা করি বোঝা গেছে। এরপরে যেটা দেখব যে পৃথিবী সৃষ্টির সময় খুব তো অনুকূল পরিবেশ ছিল না, প্রচুর স্ট্রাগল করতে হয়েছে সেই সময়, যারা যারা ওই সময় থাকতো আর কি, এদেরকেও প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। কখনো প্রচন্ড গরম, কখনো আবার ঠান্ডা, লবণাক্ত পরিবেশ, এই সমস্ত প্রতিকূল পরিবেশকে অতিক্রম করে এরা টিকে রয়েছে। অর্থাৎ এদের যে প্রতিকূলতা বা একটা অ্যাডভার্স কন্ডিশন, সেটাকে সহ্য করার ক্ষমতা আছে। তো সেটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট, যে প্রবল প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে। প্রবল প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে সক্ষম। এটা তো গেল যে আমরা উপর উপর দিয়ে কি দেখছি, আর যদি স্ট্রাকচারাল একটাই খুব ইম্পর্টেন্ট পয়েন্ট লিখি, সেটা হচ্ছে এদের যে সেল ওয়াল বা কোষ প্রাচীর সেটা থাকে, কিন্তু সেল ওয়ালের যে উপাদান, মেইন উপাদান হিসাবে আমরা পেপটাইডোগ্লাইক্যান, সেলুলোজ এগুলোকে দেখে থাকি, এদের ক্ষেত্রে থাকে না। তাহলে ফোর্থ পয়েন্ট আমরা কি লিখব, সেল ওয়াল বা কোষ প্রাচীর, সেল ওয়াল বা ব্র্যাকেটে লিখছি কোষ প্রাচীর, বর্তমান কিন্তু সেই সেল ওয়ালে পেপটিডোগ্লাইক্যান, আমরা একটু পরেই পড়বো এই পেপটিডোগ্লাইক্যান সম্বন্ধে কি এটা, পেপটিডোগ্লাইক্যান ও সেলুলোজ, সেলুলোজ থাকে না। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো দেখে আমরা বুঝবো যে হ্যাঁ আমরা আর্কি ব্যাকটেরিয়ার কথা বলছি। নেক্সট আমরা যে টপিকটায় যাব, দেখো এখানে 3 নম্বর পয়েন্ট লেখা আছে প্রবল প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। তো এই যে প্রতিকূলতায় এরা বেঁচে থাকতে পারে, এর উপরে ভিত্তি করে আবার আর্কি ব্যাকটেরিয়াকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। কি সেগুলো দেখো, 3 টাইপস অফ আর্কি ব্যাকটেরিয়া ইজ ফাউন্ড, 3 ধরনের আর্কি ব্যাকটেরিয়া এই পৃথিবীতে আমরা পাই। প্রথমে যে লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি মিথানোজেন্স,
মিথানোজেন্স কথাটার মধ্যে একটা মিথেন কথা লুকিয়ে আছে, তো সে সম্বন্ধে আমরা আলোচনা করব। নেক্সট হ্যালোফাইলস, হ্যালোফাইটস তোমরা শুনে থাকবে, যেখানে আমরা লবণাম্বু উদ্ভিদ সম্বন্ধে বলি, লবণে যারা থাকে। আর রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ কি থার্মো অ্যাসিডোফাইলস, থার্মাস মানে যারা প্রবল টেম্পারেচারে বেঁচে থাকতে পারে। তো দেখো মিথানোজেন্স সম্পর্কে আমরা আগে আলোচনা করি। অ্যানঅ্যারোবিক, দেখতে পাচ্ছ এখানে অ্যানঅ্যারোবিক। অ্যানঅ্যারোবিক কথাটার মানে কি? বাংলাটা হচ্ছে অবায়ুজীবী। অবায়ুজীবী কি জিনিস? যে বা যারা অক্সিজেনের উপস্থিতি ছাড়াই বেঁচে থাকতে পারে তাদেরকে আমরা বলি অ্যানঅ্যারোবিক, অর্থাৎ এরা অক্সিজেনের উপস্থিতি ছাড়াই বেঁচে থাকতে পারে। তো এখানে আমরা ছোট করে লিখে দিচ্ছি লিভ উইদাউট অক্সিজেন। আচ্ছা, নেক্সট দেখো রিলিজ মিথেন, এখান থেকে এদের নাম এসছে মিথানোজেন্স। রিলিজেস মিথেন ডিউরিং ডাইজেশন অ্যাজ এ বাই প্রোডাক্ট, মানে যখন এরা খাবার খায় তখন এরা বাই প্রোডাক্ট হিসাবে বা উপজাত পদার্থ হিসাবে কি উৎপন্ন করে? দেখো মিথেন। তো বাই প্রোডাক্ট জিনিসটা তোমরা খুব ইজি একটা এক্সাম্পল আমি তোমাদের দিতে পারি। সালোক সংশ্লেষের ক্ষেত্রে তোমরা যেমন দেখো 6CO2 প্লাস 12H2O, এই দিয়ে আমাদের সালোক সংশ্লেষের কাঁচামাল। আর এখান থেকে কি তৈরি হয়? আমাদের গ্লুকোজ তৈরি হয় C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O। তো এটা হচ্ছে আমাদের কাঁচামাল 6CO2 আর 12H2O, আর আমাদের গ্লুকোজ তৈরি হলো, তার সঙ্গে এই যে অক্সিজেন তৈরি হয়, এটা গাছের খুব একটা দরকার নেই, বাই চান্স উৎপন্ন করে দিয়েছে, এটাই হচ্ছে বাই প্রোডাক্ট। তো এখানে মিথানোজেন্স ব্যাকটেরিয়াগুলো যখন খাবার খায় ওদের সেই বাই চান্স বা বাই প্রোডাক্ট কি? মিথেন। ঠিক আছে, আচ্ছা লাস্ট এটা দেখো, এটা থেকে এমসিকিউ আসতে পারে তোমাদের, খুব ইম্পর্টেন্ট। ইউজড ইন বায়োগ্যাস অর গোবর গ্যাস প্লান্ট, এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে যে গোবর গ্যাস প্লান্টে আমরা কি ধরনের জীব ব্যবহার করি। অপশনে থাকতে পারে, এই সবগুলোই থাকবে, তোমরা লিখবে কি? মিথানোজেন্স। আচ্ছা, এখানে আরো একটা, এই যে গোবর থেকেই তোমরা এখান থেকে আরেকটা পয়েন্ট পেয়ে যাবে যে গবাদি পশু, গবাদি পশু মানে গরু, মোষ, যাদেরকে আমরা এক কথায় কি বলি? ক্যাটেল বলি আর কি। এখানে জায়গা নেই উপরে, আচ্ছা এখানেই লিখে দিই। ক্যাটেল যারা, গরু, মোষ, সেই ক্যাটেলদের ইন্টেস্টাইন বা যেটা অন্ত্র, ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র পড়েছি না, তো সেই ক্যাটেলদের ইন্টেস্টাইন বা বাংলাটা হচ্ছে অন্ত্র, সেখানে এই মিথানোজেন্সদের আমরা পাই। এটাও একটা এমসিকিউ আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, যে গবাদি পশু বা ক্যাটেলদের ইন্টেস্টাইন বা অন্ত্রতে কি পাওয়া যায়? তো এই যে গোবর, গোবর থেকে মিথানোজেন্স, এখান থেকে তোমরা অ্যান্সার দিয়ে দিতে পারবে। নেক্সট হ্যালোফাইলস। তো একটু আগেই বললাম যে তোমরা হ্যালোফাইটস বলে একটা জিনিস পড়ে থাকবে, হ্যালোফাইটস, যার বাংলাটা হচ্ছে কি? লবণাম্বু উদ্ভিদ। হ্যাঁ, এবার লবণাম্বু উদ্ভিদ বলতে আমরা ওই সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা এগুলোকে বলে থাকি। সেরকম এরা তো আর গাছ নয়, কিন্তু এরা লবণে থাকতে ভালোবাসে, সেখান থেকেই কথাটা এসছে হ্যালোফাইলস। হ্যালোফাইলস লবণে থাকতে ভালোবাসে, তাই জন্য প্রথম পয়েন্টটাই কি? লিভ ইন এক্সট্রিম স্যালিনিটি। স্যালিনিটি মানে হচ্ছে কি? লবণাক্ত পরিবেশ। এক্সট্রিম মানে প্রবল লবণাক্ত পরিবেশে বেঁচে থাকলেও কোনো অসুবিধা হয় না। আর তুমি দেখবে যে লবণাক্ত জল কোথায় হয়? সমুদ্রের ধারগুলোতে, সেখানটা চারিদিকটা প্রায় ফাঁকা। এবার সূর্যের প্রবল আলো পড়বে ওখানে যারা থাকবে, কারণ চারদিকটা তো ফাঁকা। তো সেই পরিবেশে এরা যাতে কোনো অসুবিধে না হয়, সূর্যের প্রবল উত্তাপটাকে, সূর্যের যে তীক্ষ্ণ আলো, সেটাতে যাতে এদের কোনো অসুবিধে না হয়, সেজন্য এদের কাছে কি আছে? রেড ক্যারোটিনয়েড। কেন আছে লাল ক্যারোটিনয়েড? ক্যারোটিনয়েড হচ্ছে একটা রঞ্জক বা পিগমেন্ট। কেন আছে এটা? হুইচ প্রোটেক্টস, যেটা তাদের রক্ষা করে, দেম ফ্রম হাই ইন্টেন্সিটি লাইট, সূর্যের প্রবল আলো থেকে তাদের রক্ষা করে। বোঝা গেল? তাহলে এটা আমরা হ্যালোফাইলস সম্বন্ধে বললাম। লাস্ট আমরা আসছি থার্মো অ্যাসিডোফাইলস সম্পর্কে। থার্মাস কথাটার মানেই হচ্ছে কি? টেম্পারেচার বা উষ্ণতা। তাহলে খুব সহজ, এরা কোথায় থাকবে? প্রবল উষ্ণতা যেখানে, যেরকম তাপবিদ্যুৎ কেন্দ্র, তোমরা এগুলো পেতে পারো। হ্যাঁ, তো সেটাই ফার্স্ট পয়েন্ট, লিভ ইন এক্সট্রিম টেম্পারেচার, এখান থেকেই থার্মো কথাটা এসছে।
আর তারপরে দেখো অ্যাসিডো কথাটাও আছে। এবার অ্যাসিডো মানে কি, অ্যাসিড কন্ডিশনে থাকে। আর অ্যাসিড বলতে আমরা কি বুঝি, লো পিএইচ। পিএইচ লো মানে অ্যাসিড, পিএইচ হাই মানে কি ক্ষার। তাহলে এরা লো পিএইচ এ থাকে মানে অ্যাসিডে থাকে, আবার উচ্চ উষ্ণতায় থাকে, তাই জন্য দুটো মিলে আমরা কি বলছি, থার্মো অ্যাসিডোফাইলস। ঠিক আছে। সেকেন্ড, দেখো এত উচ্চতায় যদি কেউ বেঁচে থাকতে চায়, তাহলে তাকে তো মানে হিটটাকে অ্যাবজর্ব করার মতো বা রেজিস্ট করার মতো, সেটাকে প্রতিরোধ করার মতো বডিতে তো কিছু একটা থাকতে হবে। আমাকে যদি এত উষ্ণতায় রাখা হয় তো আমি তো গলে যাব। তাই জন্য এরা কি করেছে, এদের কাছে কিছু ফ্যাটি অ্যাসিডের চেইন দেখতে পাচ্ছি, কন্টেইন ব্রাঞ্চড ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মানে কি, চর্বি। এবার প্রচন্ড টেম্পারেচারে যদি এদের বেঁচে থাকতে হয়, তাহলে এই ব্রাঞ্চড, ব্রাঞ্চড মানে কি শাখা প্রশাখা যুক্ত, এরকম ধরো এগুলোকে আমরা বলি ব্রাঞ্চড। তাহলে এইরকম শাখান্বিত ফ্যাটি অ্যাসিডের চেইন এদের কাছে আছে, যাতে করে ওই প্রবল তীব্র তাপমাত্রাটা এরা সহ্য করে নিতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো দেখে আমরা আর্কিব্যাকটেরিয়ার বিভিন্ন গ্রুপগুলোকে চিনতে পারবো, তাদের বৈশিষ্ট্যগুলো দেখতে পারবো। আর এদের এক্সাম্পল যদি দিই, খুবই ইজি। আমরা যদি মিথানোজেন্সের একটা এক্সাম্পল দিই, নামও সোজা, মিথানোজেন্স, সেখান থেকে মিথানো ব্যাকটেরিয়াম, মিথানো ব্যাকটেরিয়াম। হ্যালোফাইলসের ক্ষেত্রেও সেম, হ্যালোফাইলস, তো সেখান থেকে হ্যালো ব্যাকটেরিয়াম। এগুলো হচ্ছে এক্সাম্পল। আর লাস্টেরটা, এটা একটু আলাদা, সালফোবোলাস হচ্ছে এটার খুব একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, এখানে লিখে দিচ্ছি। সাল ডি হয়ে গেল, সালফোবোলাস। তাহলে এক্সাম্পল দেখলে, ক্যারেক্টারিস্টিক্স দেখলে, আর্কি ব্যাকটেরিয়াটা আমরা পুরো পড়ে নিলাম। তাহলে তোমরা যদি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড ছিল, তাহলে আমরা কোন পার্টটা কমপ্লিট করলাম, আমরা কিন্তু এই পার্টটা কমপ্লিট করে নিলাম, আর্কি ব্যাকটেরিয়াটা। এবার আমরা লেফট সাইডে যাব, মনেরার যে সেকেন্ড পার্ট, অর্থাৎ ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা মেইনলি ব্যাকটেরিয়ার উপরে ফোকাস করব। চলো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া বলার আগে জাস্ট আমি যদি ছোট্ট করে এখানে ইউ ব্যাকটেরিয়াটা লিখি, যে ইউ ব্যাকটেরিয়ার বেসিক কি ক্যারেক্টারিস্টিক্স ছিল বা আছে, যেটা আর্কি ব্যাকটেরিয়া ছিল না। তো একটাই পয়েন্ট লিখবো এখানে, ইউ ব্যাকটেরিয়া কনসিস্টস মানে এদের থাকে পেপটাইডোগ্লাইক্যান, পেপটিডোগ্লাইক্যান ইন দ্য সেল ওয়াল। ঠিক আছে, ইউ ব্যাকটেরিয়ার পেপটাইডোগ্লাইক্যান থাকে। এবার ইউ ব্যাকটেরিয়ারই তো একটা পার্ট এই ব্যাকটেরিয়াটা, তাহলে এরও থাকবে। ঠিক আছে, তো ব্যাকটেরিয়া সম্বন্ধে আমরা এবার পড়াশোনা করি। চলো। এই সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের ব্যাকটেরিয়া। এই ছবিটার লেফট সাইডে আমরা যে পয়েন্টটা লিখেছি, সেটা হচ্ছে স্লাইম লেয়ার। প্রত্যেকটা পার্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যেটা আলোচনা করছি ব্যাকটেরিয়া সম্বন্ধে, সেটা হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক, বাহ্যিক ক্যারেক্টারিস্টিক দেখে, মানে স্ট্রাকচারাল ফিচার্স দেখে বুঝতে পারছি যে এটা ওই, আচ্ছা এরকম। আচ্ছা, তো প্রথমে যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্লাইম লেয়ার। এখানে দেখো ক্যাপসুল বলে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা, ক্যাপসুল সব থেকে বাইরে আছে, এইটা, এই পুরোটাই আর কি, এইটা তো পুরোটা আমি আর করছি না। এই পুরোটাই হচ্ছে ক্যাপসুল, যেটা ব্যাকটেরিয়াকে ঘিরে রেখেছে। কিন্তু এখানে আবার আমরা নামটা বলছি স্লাইম লেয়ার। ব্যাপারটা কি, ব্যাপারটা এরকম যে ব্যাকটেরিয়া বহিঃপর্দা বা আউটার কাভারিং বলতে পারি, আউটার কাভারিং এ যে লেয়ার থাকে, মানে ব্যাকটেরিয়ার সর্ববহিস্থ প্রাচীরে যে লেয়ারটা থাকে, তাকে আমরা না তো স্লাইম লেয়ার বলি, না তো ক্যাপসুল বলি। তাকে আমরা কি বলে ডাকি,
আমরা বলি গ্লাইকোক্যালিক্স, তাকে আমরা গ্লাইকোক্যালিক্স বলে ডাকি। তো সব থেকে বাইরের লেয়ারটাকে বলছি গ্লাইকোক্যালিক্স। এবার এই গ্লাইকোক্যালিক্সটা কি অবস্থায় আছে, শক্ত আছে নাকি নরম আছে, তার বেসিসে আমরা ক্যালিক্সকে দুই ভাগে ভাগ করি, একটা স্লাইম লেয়ার আর একটা হচ্ছে ওই ওখানকার ক্যাপসুল। তো এখানে আমি লিখছি যখন গ্লাইকোক্যালিক্স সফট বা কি বলবো, যখন গ্লাইকোক্যালিক্সের প্রোটিনগুলি আলতোভাবে, মানে লুজলি, জাস্ট এরকম এরকম করে আছে, টাইট নেই, আলতোভাবে থাকে, তখন তাকে আমরা কি বলি, স্লাইম লেয়ার। তখন তাকে স্লাইম লেয়ার। আর যখন এই স্লাইম লেয়ারটাই শক্ত হয়ে যাবে তখন তাকে আমরা বলবো ক্যাপসুল। আর যখন গ্লাইকোক্যালিক্স শক্ত হয়ে যায় তখন তাকে কি বলি আমরা, ক্যাপসুল। ঠিক আছে, দেখো বোঝা গেছে আশা করি। সবার বাইরেরটা হচ্ছে কি গ্লাইকোক্যালিক্স, যদি নরম থাকে তাহলে বলবো স্লাইম লেয়ার, যদি শক্ত থাকে তাহলে আমরা বলবো ক্যাপসুল। এবার এই ক্যাপসুলের আবার একটা মজার গল্প আছে, দেখো। যদি একটা ব্যাকটেরিয়া, ধরে নাও এইটাই একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এবার এই ব্যাকটেরিয়াটাকে ধরো কেউ একজন ধরতে আসছে, সাপোজ WBC, হোয়াইট ব্লাড কর্পাসেল শ্বেত রক্তকণিকা ব্যাকটেরিয়াটাকে খেতে আসছে। তো কিভাবে WBCটা একে ধরলে সহজ হবে, এরকম যদি এবড়ো খেবড়ো ব্যাকটেরিয়াটা থাকে তাহলে সহজে ধরতে পারবে, নাকি একে যদি আমরা একটা সুন্দর একটা ক্যাপসুল দিয়ে ঢেকে রাখি তাহলে ধরতে পারবে? দেখো, যখন আমরা ব্যাকটেরিয়াটাকে সুন্দর একটা ক্যাপসুল দিয়ে ঢেকে দিলাম তখন কিন্তু ব্যাকটেরিয়ার তলটা অনেক মসৃণ হয়ে গেল, সমান হয়ে গেল। যেরকম ধরো এই বোর্ডটা, আমি যদি এই বোর্ডটা ধরে উপরে উঠতে চাই তাহলে কিন্তু আমি ফসকে যেতে পারি, পড়ে যেতে পারি। কিন্তু যদি এই বোর্ডটা একটু এবড়ো খেবড়ো হয় তাহলে সহজেই হাত দিয়ে এভাবে উঠে যাব। ঠিক তেমনি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেসব ব্যাকটেরিয়ার এই বাইরের ক্যাপসুলটা আছে তাদেরকে আমরা বলি ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। আর সেই ক্যাপসুল যুক্ত ব্যাকটেরিয়াগুলোকে WBC বা যে কোনো ধরনের সেল যারা ব্যাকটেরিয়াকে মারতে পারে তারা কিন্তু সহজে ধরতে পারে না। তাহলে আমরা ব্যাকটেরিয়াকে ক্যাপসুল আছে না নেই তার ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি। একটা তো হচ্ছে ক্যাপসুলেটেড, মানে ক্যাপসুল যুক্ত আর কি, আর একটা হচ্ছে নন ক্যাপসুলেটেড বা ক্যাপসুল বিহীন। এবার ক্যাপসুল যুক্ত ব্যাকটেরিয়া একটু আগেই বললাম উপরের তলটা খুব মসৃণ, ধরতে অসুবিধে হবে। তাহলে এই ক্যাপসুল যুক্ত ব্যাকটেরিয়াগুলো যদি আমাদের দেহে ঢোকে তাহলে এরা তো সহজে নষ্ট হবে না, তাহলে এরা আমাদের দেহে কি করবে, রোগ সৃষ্টি করবে। তাহলে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াকে আমরা কি বলে দেব, ভিরুলেন্ট বা ক্ষতিকর। আর যদি নন ক্যাপসুলেটেড হয়, এরকম বাইরের স্তরটা যদি না থাকে, ব্যাকটেরিয়াটা যদি এবড়ো খেবড়ো হয় তাহলে সহজেই ধরে নেব, ধরে WBC গুলোকে নষ্ট করে ফেলবে। তাহলে এই নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলো যদি আমাদের শরীরে ঢোকে তাহলে ওরা কিছু করতে পারবে না। আমরা এদেরকে বলবো নন ভিরুলেন্ট বা অ্যাভিরুলেন্ট, অক্ষতিকর। নন ভিরুলেন্ট, অ্যাভিরুলেন্ট বা অক্ষতিকর আর কি, সোজা কথা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ক্যাপসুলের আইডিয়া। নেক্সট,
দেখো এবার আমাদের হচ্ছে সেল ওয়াল। আমরা একটু আগে ইউব্যাকটেরিয়ার সরি ওই আর্কিব্যাকটেরিয়ার সেল ওয়াল সম্বন্ধে পড়ছিলাম, সেখানে পেপটাইডোগ্লাইকেন ছিল না, সেলুলোজ ছিল না, কিন্তু এদের আছে সেল ওয়াল। তো সেল ওয়াল বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছি, এই যে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়াল, সেকেন্ড যে লেয়ারটা এই যে এইটা, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়াল বা কোষ প্রাচীর। এবার সেল ওয়ালের যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখি এর ক্ষেত্রে, তো প্রথমেই আমরা দেখব যে সেল ওয়াল কি নিয়ে তৈরি। দেখো সেল ওয়াল ইজ মেড আপ অফ টু থিংস, দুটো জিনিস নিয়ে তৈরি। কি কি? এক তো হচ্ছে পেপটিডোগ্লাইক্যান, এই পেপটিডোগ্লাইক্যানের আবার দুটো উপাদান, একজনের নাম হচ্ছে ন্যাম, আরেকজনের নাম হচ্ছে ন্যাগ। ন্যাম মানে হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন, এটা ফুল নেম। আর ন্যাগ মানে হচ্ছে সরি এন অ্যাসিটাইল, উল্টো লিখেছি, এটা এটা হচ্ছে ন্যাগ এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, আর এদিকে লিখছি ন্যাম, এটা হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এই দুটো কিসের উপাদান? পেপটিডোগ্লাইকেনের উপাদান। এর সঙ্গেই আরো একটা জিনিস থাকছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে, সেটা হচ্ছে মিউকোপেপটাইড। সাধারণত এই পেপটিডোগ্লাইকেন আর মিউকোপেপটাইড এই দুটো জিনিস নিয়েই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বা সেল ওয়াল তৈরি। ঠিক আছে, এবার এই যে ন্যাগ আর ন্যাম, সেখান থেকে এমসিকিউ আসতে পারে। কি এমসিকিউ সেটা আমরা এর পরের স্লাইডে দেখব। দেখো এটা হচ্ছে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ন্যাম, এটা এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, আর তার সাথে লাগানো আছে ন্যাগ বা এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। এবার এখান থেকে প্রশ্ন আসবে যে ব্যাকটেরিয়ার যে পেপটাইডোগ্লাইকেন, এইটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন, উপরে দুটো ন্যাম আর ন্যাগ, আর নিচে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে লেখা আছে এল অ্যালানিন, এখান থেকে শুরু করে এই যে এই পার্টটা গ্লুটামিক অ্যাসিড, ডাইঅ্যামাইনো পাইমিলিক অ্যাসিড, অ্যালানিন, এই নিচের পার্টটা হচ্ছে টেট্রাপেপটাইড বা যেটাকে আমরা লিখলাম মিউকোপেপটাইড। মিউকোপেপটাইড। তো এই দুটো জিনিস নিয়ে তৈরি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। পরীক্ষায় প্রশ্ন আসবে যে বলো তো যে ব্যাকটেরিয়ার যে পেপটাইডোগ্লাইক্যান, যেটা ন্যাম আর ন্যাগ নিয়ে তৈরি, সেই দুজনের মাঝখানে কি বন্ধনী আছে? দেখতে পাচ্ছ, দেখো যে এটা হচ্ছে আমাদের অক্সিজেন গ্রুপ, তার মানে ফাংশনাল গ্রুপ এখান থেকে শুরু, এক নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন। আর বাঁ দিকে যদি ন্যামের ক্ষেত্রে দেখি, তাহলে অক্সিজেন আছে এখানে, তার মানে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন। তাহলে এই যে বন্ধনীটা তৈরি হয়েছে, সেটা এখানকার যে কার্বন আছে আর এখানকার যে কার্বন আছে এই দুজনের মধ্যে তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এইটা বন্ধনী ন্যাম আর ন্যাগের মাঝখানে, এটাকে আমরা বলি বিটা। কি বলি? বিটা। এই দেখো 1 নম্বর কার্বন, তাহলে 1, তারপরে দেখো 4 নম্বর কার্বন ডান দিকে, বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। দেখতে পাচ্ছ বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। আচ্ছা, বাঁ দিকের ছবিটায় দেখো যে এই পুরোটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এবং এখানে অনেক ন্যাম ন্যাগ ন্যাম ন্যাগ এগুলো দেখা যাচ্ছে। এইটা হচ্ছে একটা এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, আর নিচে দেখো এটা হচ্ছে একটা এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এবং এই ন্যাম আর এই ন্যামের নিচে এখানে 4টে আর এখানে 4টে আমরা কি দেখতে পাচ্ছি? টেট্রাপেপটাইড। ন্যামের যে টেট্রাপেপটাইড গুলো আছে, মানে এই জিনিসগুলো পাশাপাশি দুটো ন্যামের যে টেট্রাপেপটাইড গুলো, তাদের মাঝখানে দেখো এইখানে একটা বন্ড দেখা যাচ্ছে, সবগুলোতেই দেখতে পাচ্ছ। এই বন্ডটা হচ্ছে পেপটাইড বন্ড। ঠিক আছে, তো এই যে এখানে লেখা আছে ক্রস লিঙ্কিং পেপটাইড চেইন, এটা হচ্ছে আমরা সেল ওয়ালের একটা ক্যারেক্টারিস্টিক্স দেখলাম যে কি দেখা যায় কি দেখা যায় না, ন্যাম ন্যাগ দেখা যায়, মিউকোপেপটাইড দেখা যায়, বন্ধনী দেখা যায়। এই যে সেল ওয়ালের গঠন, এর উপরে
ভিত্তি করে আমরা আবার ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। এটা আমরা ইন জেনারেল স্ট্রাকচার বললাম। এরপরে আমরা ডিফারেন্স দেখব গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিরকম, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিরকম। দেখো ওপরে যেটা দেখতে পাচ্ছ সেখানে লেখা আছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, নিচেরটাতে লেখা আছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এক্সাম্পলও আছে। তো এই দুজনের যদি কোষ প্রাচীরের স্ট্রাকচারটা আমি দেখি তাহলে দেখতে পাবে ওপরেরটার ক্ষেত্রে মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই যে পেপটিডোগ্লাইকেন লেয়ারটা কতটা মোটা, এতটা। কিন্তু নিচেরটার ক্ষেত্রে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন দেখো কয়টুকু, তাহলে এটার ছোট এটার অনেক বড়। তাই জন্য ফার্স্ট পয়েন্টটাই দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন লেয়ার ইজ থিক মানে মোটা, আর পেপটাইডোগ্লাইকেন লেয়ার ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মানে নিচেরটার ক্ষেত্রে কি থিন পাতলা। এটা ফার্স্ট পয়েন্ট। তারপরে আরো তুমি দেখতে পাবে যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখো পোরিন বলে একটা জিনিস আছে, এই যে পোরিন। এই পোরিনের যদি ফাংশনটা এখানে লিখি সেটা হচ্ছে দেখতে অসুবিধা হচ্ছে হয়তো কালির জন্য, কালিটা চেঞ্জ করে দিই। ট্রান্সপোর্ট অফ মিনারেলস মানে খনিজ পদার্থের আদান প্রদানে সাহায্য করে, ব্যাকটেরিয়াকে খেতে সাহায্য করে আর কি, সেটা হচ্ছে পোরিন। এই পোরিনটা কিন্তু উপরে নেই। তাহলে এখানে একটা বেসিক পয়েন্ট হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পোরিন ইজ প্রেজেন্ট, কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনো পোরিন থাকে না। আচ্ছা, তারপরের যে পয়েন্টটা সেখানে দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই যে এই জিনিসগুলো আছে, এগুলো দেখতে পাচ্ছ তুমি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এগুলোর নাম কি দেখো, টিকোইক অ্যাসিড, এগুলো আমি এখানেও পয়েন্ট করে দিচ্ছি। টিকোইক টিকোইক অ্যাসিড। কিন্তু এই টিকোইক অ্যাসিড জিনিসটা কিন্তু নিচে কোথাও তুমি দেখতে পাচ্ছ না। তাহলে আমরা আরেকটা পয়েন্ট কি বলে দেব যে সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে টিকোইক অ্যাসিড পাওয়া যায়, কিন্তু নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনো টিকোইক অ্যাসিড পাওয়া যায় না। লাস্ট একটা আমি পয়েন্ট দেখব, একটু আগে আমরা দেখলাম যে একটা ক্রস ব্রিজ তৈরি হচ্ছে ন্যাম ন্যাক, একটু আগের স্লাইডটা যদি তোমরা দেখো, হ্যাঁ এখানে দেখো এই যে বলছিলাম পরপর দুটো ন্যামের মাঝখানে এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি আমরা, ক্রস ব্রিজ বা পেপটাইড ব্রিজ। তো এখানে দেখো ক্রস ব্রিজ প্রেজেন্ট বিটুইন মিউকোপেপটাইড, যদি আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখি তবেই কিন্তু দুটো এরকম ন্যাম থাকবে বা এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড থাকবে, তাদের মধ্যে আমরা এরকম করে একটা পেপটাইড বন্ধন দেখতে পাবো। কিন্তু এটা যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয় সেক্ষেত্রে আমরা অ্যাবসেন্ট মানে দেখতে পাবো না। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এবার আমরা চলে আসছি, প্রথমে আমরা ক্যাপসুল দেখলাম, দেন আমরা কোষ প্রাচীর দেখলাম, এবার আমরা চলে এসেছি সেল মেমব্রেন বা কোষ পর্দা। কোষ পর্দা কোনটা, এই দেখো কোথায়, প্লাজমা মেমব্রেন, এই যে সেল মেমব্রেন কোন লেয়ারটা, এই যে এইটা, এটা হচ্ছে সেল মেমব্রেন। কি দিয়ে তৈরি সেল মেমব্রেন, প্রোটিন লিপিড প্রোটিন দ্বারা গঠিত ত্রিস্তরীয় প্রোটিন লিপিড প্রোটিন। ত্রিস্তরীয় পর্দা, এটা হচ্ছে সেল মেমব্রেনের বেসিক ক্যারেক্টারিস্টিক্স। সেল মেমব্রেন নিয়ে ইন ডিটেইল আমরা যখন কোষ চ্যাপ্টার পড়ব সেখানে আমরা আলোচনা করব ফ্লুইড মোজাইক মডেল, প্রাণীদের ক্ষেত্রে কোষ পর্দা, এই জিনিসগুলো আমরা সেল মেমব্রেনের ওখানে গিয়ে আলোচনা করব। আপাতত এইখানকার সেল মেমব্রেনে আমাদের ইন ডিটেইল খুব একটা বেশি পড়তে হবে না, শুধুমাত্র সেল মেমব্রেন প্রোটিন লিপিড প্রোটিন দ্বারা গঠিত জানলেই হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট তথ্য, এই যে দেখতে পাচ্ছ সেল মেমব্রেনটা এখানে এসে এরকম ভাঁজ হয়ে ভিতরে ঢুকে গেছে, দেখতে পাচ্ছ এখানে, এটাকে কি বলছে দেখো, মেসোজোম। তাহলে আমরা একটা মডিফিকেশন দেখতে পাচ্ছি সেল মেমব্রেনের, কি লিখবো যে জায়গায় জায়গায়
কোষ পর্দা ভেতরের দিকে ভাঁজ হয়ে কি গঠন করছে? মেসোজোম। মেসোজোম গঠন করে। একবার প্রশ্ন এসেছিল যে মেসোজোম কিসের মডিফিকেশন? অপশন ছিল কোষ প্রাচীর, না ক্যাপসুল, না সেল মেমব্রেন। কঠিন প্রশ্ন, মানে এরকম যদি এক্সাক্ট কোয়েশ্চেন দিয়ে দেয় একটুখানি সমস্যা হবে। আচ্ছা, এই যে মেসোজোম, এই মেসোজোমের আবার কাজ কি? এখানে আমি আলাদা করে এটা শুধু ফাংশনটা লিখে রাখি। মেসোজোমের যেটা ফাংশন সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মতো। তাহলে মেসোজোম কি করে? মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে। আর মাইটোকন্ড্রিয়া আমাদের ক্ষেত্রে কিসে হেল্প করে? শ্বসনে। শ্বসন বলতে আমরা যে খাবারটা খাই সেখান থেকে এনার্জি দিতে সাহায্য করে, তাহলে এদের ক্ষেত্রেও তাই করবে। তাহলে কি লিখবো? মাইটোকন্ড্রিয়া এর মতো শ্বসনে সাহায্য করে। এই রইল আমাদের সেল মেমব্রেন। এর থেকে বেশি কিছু পড়ার দরকার নেই। নেক্সট দেখো নিউক্লিয়াস, এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। নিউক্লিয়াস কোনটা? এই যে এখানে এই পুরোটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। আমাদের যদি তোমরা নিউক্লিয়াস দেখো, মানে ব্যাকটেরিয়া নিউক্লিয়াস আমাদের নিউক্লিয়াসের যদি একটা সিম্পল ডিফারেন্স বলি, এটা হচ্ছে সাপোজ আমাদের নিউক্লিয়াস, এরকম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা যেটাকে আমরা বলি, আর এর মাঝখানে এরকম একটা নিউক্লিওলাস থাকে, আর চারপাশে এদিকে ওদিকে এরকম এরকম করে ক্রোমাটিন জালিকা ছড়িয়ে থাকে আর কি, এরকম ক্রোমাটিন জালিকাগুলো ছড়িয়ে থাকে। এটা আমাদের ক্ষেত্রে বা অ্যানিমেলদের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখব, তো এই যে বাইরের যে নিউক্লিয় পর্দা, এটা যে নিউক্লিয় পর্দা এই জিনিসটা থাকে না। নিউক্লিওলাস মাঝখানের গোলটা এটা থাকে না, শুধুমাত্র এই ক্রোমাটিন জালিকাগুলো পড়ে আছে। বোঝা গেল? তাহলে এটা আমি মুছছি, এটা তো জাস্ট এমনি বোঝানোর জন্য। আসল পয়েন্টগুলো আমি এখানে লিখছি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়। তো কি লিখব? যে নিউক্লিয় পর্দা থাকে না, নিউক্লিয় পর্দা থাকে না। আর কি বললাম? নিউক্লিওলাস থাকে না, নিউক্লিওলাস থাকে না। তো কিছুই যদি না থাকে, শুধু ক্রোমাটিন জালিকা নিয়ে পড়ে আছে, তো কি বলবো? নগ্ন ডিএনএ। নিউক্লিওলাস থাকে না। নগ্ন ডিএনএ এর আরেকটা নাম আছে, ভালো ভাষায় বললে নিউক্লিয়েড। তো কি লিখবো? এদের নিউক্লিয়াসকে তাই কি বলে? এদের বলতে ব্যাকটেরিয়া, এদের নিউক্লিয়াসকে নিউক্লিয়েড বলে। কিছুই না, শুধু ক্রোমাটিন জালিকা নিয়ে পড়ে আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক পয়েন্ট। আচ্ছা, এবার দেখো নিউক্লিয়াস তো এদের থাকেই, নিউক্লিয়াসের ভিতরে নিশ্চয়ই ডিএনএও থাকবে। তাহলে নিউক্লিয়াসের ভেতরে যে ডিএনএটা থাকে, মানে নিউক্লিয়াস তো অ্যাজ সাচ, ওই তো বললাম নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস কিছুই থাকে না, শুধু জালগুলো আছে, ওটাই ডিএনএ। তো ওটাকে বলা হবে ক্রোমোজোমাল ডিএনএ। তো আমি এখানে লিখছি এদের নিউক্লিয়েডের মধ্যে অবস্থিত ডিএনএ কে, এদের নিউক্লিয়েড এর ডিএনএ কে কি বলা হয়? ক্রোমোজোমাল ডিএনএ। এই হচ্ছে আমাদের বেসিক পয়েন্ট। কিন্তু এই যে এটা মনে রাখবে যে এদের নিউক্লিয়েড কিছুই নাই, পর্দা টর্দা নেই কিছু, ওখানে যে ক্রোমাটিন জালিকাগুলো থাকছে সেগুলোকে ক্রোমোজোমাল ডিএনএ বলছি। এবার দেখো এর পরের টপিকটাই হচ্ছে প্লাজমিড। এই যে এটা নিউক্লিয়েড, এক্ষুনি পড়লাম কিছুই নেই পর্দা টর্দা, কিন্তু ঠিক তার পাশে দেখো গোল 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 অনেকগুলো স্ট্রাকচার দেখা যাচ্ছে, এবং সেগুলোকে কি বলা হচ্ছে? দেখো প্লাজমিডস। তাহলে প্লাজমিড আমাদের নেক্সট টপিক। ফার্স্ট পয়েন্টই আমরা কি লিখবো? যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নিজের যে ক্রোমোজোমাল ডিএনএ আছে সেটা ছাড়াও আরো একটা ডিএনএ দেখা যাচ্ছে, সেটা কিরকম? গোল, দ্বিতন্ত্রী। তাহলে আমরা লিখবো যে ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোম ছাড়াও আরো একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে, যেটাকে আমরা বলি প্লাজমিড। তাহলে
মূল ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও ব্যাকটেরিয়ার কি থাকে, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে, যাকে আমরা কি বলি এক্সট্রা ক্রোমোজোমাল। কেন বলছে, এখানে থাকলে ক্রোমোজোমাল বলতো, এর বাইরে আছে তো এক্সট্রা ক্রোমোজোমাল বলছে, যাকে আমরা প্লাজমিড বলি। প্লাজমিড আবার অনেক রকমের হতে পারে। আমরা যদি টাইপস অফ প্লাজমিড এখানে দেখি, এখানে যদি টাইপস অফ প্লাজমিড দেখি, এটা এবারের জেনপাস ইউজি পরীক্ষায় এসেছিল যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ক্রোমোজোমের বাইরে এরকম দ্বিতন্ত্রী গোলাকার যে স্ট্রাকচারটা থাকছে সেটাকে আমরা কি বলছি, আনসার হবে কি প্লাজমিড। তাহলে প্লাজমিড এখানে আমরা কি লিখতে পারি, তার সঙ্গে দ্বিতন্ত্রী আর গোলাকার। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, দ্বিতন্ত্রী গোলাকার প্রশ্ন আসতে পারে, প্লাজমিড একতন্ত্রী না দ্বিতন্ত্রী, গোলাকার না সরল রৈখিক, কি বলবো দ্বিতন্ত্রী গোলাকার। আচ্ছা চলো, টাইপস অফ প্লাজমিড। প্লাজমিড আবার বিভিন্ন ধরনের হতে পারে, কি কি হতে পারে দেখো, একটা তো হতে পারে এফ প্লাজমিড, যেটা এক্ষুনি দেখতে পাবে পরের স্লাইডে। এফ প্লাজমিড ফুল ফর্মটা হচ্ছে কি ফার্টিলাইজেশনে হেল্প করে যারা, সেই সব প্লাজমিড। এফ ফর ফার্টিলাইজেশন, এখানে লিখে দিচ্ছি আমি, এফ ফর ফার্টিলাইজেশন মানে জননে সাহায্য করে ব্যাকটেরিয়াকে যেসব প্লাজমিড। আচ্ছা, আরেক ধরনের প্লাজমিড হচ্ছে কোল প্লাজমিড। কোল কথাটার অর্থ কলচিসিন, যেটা একটা অ্যান্টিবায়োটিক। এবার ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক দিলে তো ব্যাকটেরিয়া মরে যাবে, তো সেই ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিকের হাত থেকে রক্ষা করে এই কলচিসিন বা কোল প্লাজমিড। তো এখানে লিখে দিচ্ছি কোল মানেটা কি, ফুল ফর্মটা কি, কলচিসিন। এটা হচ্ছে কি এক ধরনের বিষ। তো কোল প্লাজমিডের কাজ হচ্ছে এই বিষের হাত থেকে, যদি কলচিসিন দিয়ে দিই সেই বিষটার হাত থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করা। লাস্ট রয়েছে কি টিআই প্লাজমিড, বায়োটেকনোলজি চ্যাপ্টারে পড়বে যখন ক্লাস 12-এ উঠবে। এই প্লাজমিডটা যদি কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে, তাহলে টিআই কথাটার মানে হচ্ছে টিউমার ইনডিউসিং, বড় বড় টিউমার তৈরি হবে। তাহলে কি লিখবো, টিউমার ইনডিউসিং। টিআই মানে যে ব্যাকটেরিয়ার কাছে এরকম প্লাজমিড থাকবে তার ক্ষেত্রে কি হবে, টিউমার তৈরি হবে। তাহলে এগুলো আমরা প্লাজমিডের বেসিক ক্লাসিফিকেশন দেখলাম, প্লাজমিডের ডেফিনেশন দেখলাম। আর এই ছবিটা একটু তোমরা লক্ষ্য করো যে দেখো এটা ব্যাকটেরিয়ার কি ক্রোমোজোমাল ডিএনএ, এটা ব্যাকটেরিয়ার কি প্লাজমিড, কিন্তু ঠিক তারপরেই দেখো লেখা আছে কি প্লাজমিড ইন্টিগ্রেশন, মানে কি দুজনে জোড়া লেগে গিয়েছে। জোড়া লেগে যাওয়ার ফলে দেখো যে এইখানে যেখানে পয়েন্টটা করছে এই প্লাজমিডের একটা টুকরো কেটে ক্রোমোজোমাল ডিএনএ এর মধ্যে ঢুকে গেছে। তাহলে এই পুরো স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, এটাকে বলে দেখো এখানে আমি লিখে দিচ্ছি এপিজোম। এপিজোম বলে। তাহলে এপিজোমের এখানে একটা আমরা ছোট্ট ডেফিনেশন লিখতে পারি, বোর্ডে আর জায়গা নেই তো উপরে ছোট ছোট করে লিখছি এখানে, এপিজোম। এপিজোম কাকে বলে, যদি প্লাজমিড ডিএনএ আর ক্রোমোজোমাল ডিএনএ একসাথে জোড়া লেগে অবস্থান করে তাহলে আমরা তাকে বলবো এপিজোম। তাহলে ছোট করে লিখছি, এপিজোম মানে হচ্ছে কি ক্রোমোজোমাল ডিএনএ প্লাস প্লাজমিড। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স 100%। এপিজোম, ঠিক আছে, অনেকগুলো স্টার মেরে দিয়েছি। চলো তাহলে প্লাজমিড বোঝা গেল। নেক্সট এবার আসছে রাইবোজোম। রাইবোজোমকে কি বলে, প্রোটিন ফ্যাক্টরি, ঠিক প্রোটিন তৈরি হয় এখান থেকে। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে রাইবোজোম এখানে অনেকগুলো আছে, এই দেখো এখানে পড়ে আছে রাইবোজোম, এইখানে পড়ে আছে, এইখানে দেখো একটা কিছুর উপরে অনেকগুলো এসে জুড়েছে, ঠিক আছে।
এটা আমরা পড়বো বা জেনেটিক্স চ্যাপ্টারের পরের চ্যাপ্টার মলিকিউলার ইনহেরিটেন্স, ওখানে আমরা পড়বো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এরকম অনেকগুলো রাইবোজোম এখানে ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। রাইবোজোমের পয়েন্টিংটা কোথায়? রাইবোজোম এখানে নেই, ঠিক আছে চলো, এই যে এখানে আছে, এই যে রাইবোজোম, এগুলো সবই এক একটা রাইবোজোম। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে রাইবোজোম দেখা যায়, প্রথমেই সেটা কি লিখবো? 70S প্রকৃতির রাইবোজোম। তো এটা তো সবাই জানে 70S। এস কথাটার মানে জানো? এস কথাটা এসছে ভেদবার্গ থেকে, ইংলিশটা হচ্ছে SVED। এই যে এস কথাটা আছে না, এটার মানে হচ্ছে ভেদবার্গ ইউনিট, ভেদবার্গ। এই কথাটা কি মানে, তুমি যদি একটা ব্যাকটেরিয়াকে ফাটিয়ে ওখান থেকে যদি রাইবোজোমটা বের করতে পারো, তারপরে এরকম যদি এরকম একটা সেন্ট্রিফিউজ মেশিন থাকে আর কি, তোমরা যদি ল্যাবে যাও কোনোদিন দেখতে পাবে এরকম সেন্ট্রিফিউজ মেশিন থাকে, ওর ভেতরে যদি ব্যাকটেরিয়াটা রাইবোজোমকে ঢুকিয়ে খুব স্পিডে ঘোরাও, তাহলে এখানে না এরকম দাগ কাটা থাকে এরকম। তো দেখতে পাবে যে রাইবোজোম যেটা, সেটা এই 70 নাম্বার যে দাগটা সেখানে এসে থিতিয়ে পড়েছে। তো ভেদবার্গ হচ্ছে একটা সায়েন্টিস্টের নাম, এ আবিষ্কার করেছিল যে কোনো আমরা সেলকে যদি ফাটিয়ে ওর ভেতর থেকে জিনিসপত্র বের করে ওটাকে খুব জোরে ঘোরাই, তাহলে কোন সেল অর্গানেল কোথায় গিয়ে পড়বে, তার বেসিসে আমরা সেলগুলোর যেটা ওয়েট বা থিতিয়ে পড়ার ক্ষমতা সেটাকে আলাদা আলাদা করতে পারি। তো রাইবোজোমের ক্ষেত্রে সেটা 70 দাগের ওখানে গিয়ে থিতিয়ে পড়ে, তাই লিখছি 70S প্রকৃতির। আচ্ছা, 70S এর আবার দুটো ইউনিট আছে, কি কি সেটা সকলেই জানো আর কি, এই জিনিসগুলো খুব ইজি। একটা হচ্ছে 50S আর একটা হচ্ছে 30S। এই দুটো মিলে আমাদের 70S প্রকৃতির রাইবোজোমটা তৈরি হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এটাকে যদি আমি আরো ভাঙি, তাহলে 30S যে রাইবোজোমটা সেটা তৈরি হয় 16S rRNA। rRNA মানে হচ্ছে রাইবোজোম তৈরিতে সাহায্য করে যেসব RNA, তারা আর কি প্রোটিন। তো ভাবছো যে হ্যাঁ এগুলো আমরা জানি, ঠিক আছে, কিন্তু এইখান থেকেই প্রশ্ন আসবে, 16S rRNA কি প্রশ্ন আসবে? যে অনেকগুলো ব্যাকটেরিয়া কিনে এনেছি বাজার থেকে, বলো এই ব্যাকটেরিয়ার সঙ্গে ওই ব্যাকটেরিয়ার কোনো সম্পর্ক আছে নাকি, ওই ব্যাকটেরিয়ার সাথে ওই ব্যাকটেরিয়ার কোনো সম্পর্ক আছে নাকি? তখন আমরা কি করব, প্রত্যেকটা ব্যাকটেরিয়ার এই 16S rRNA-টা খুঁজে বার করব, তারপরে দেখব সিকোয়েন্স করে করে, আচ্ছা এখানে কি আছে, এখানে কি আছে, এখানে কি আছে। যদি দুজনের 16S rRNA-টা অনেকটা মিলে যায়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ এই ব্যাকটেরিয়া আর ওই ব্যাকটেরিয়া এরা মনে হয় আত্মীয়, বা এদের পূর্বপুরুষেরা আত্মীয়। তাহলে এখান থেকে যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে দুটো পৃথক পৃথক ব্যাকটেরিয়ার মধ্যে কোনো হায়ারার্কিয়াল সম্বন্ধ আছে কিনা, এরা কোনোভাবে সম্পর্কিত কিনা, সেটা আমরা কোন আরএনএ দেখে চিনতে পারি? 16S rRNA। মনে রাখবে কি করি, আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, সিকোয়েন্সিং করতে পারি। সিকোয়েন্সিং করে সম্বন্ধ, সোজা ভাষায় লিখছি আর কি, সিকোয়েন্সিং করে বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে সম্বন্ধ জানতে পারি, কে কার আত্মীয় বা তাদের পূর্বপুরুষের আত্মীয় কিনা। বোঝা গেল? আচ্ছা, 15S কেও আমরা ভাগ করতে পারি 23S আর 5S এ, এটাতে এমসিকিউ আসার মতো কিছু নেই। আচ্ছা, তাহলে বোঝা গেল রাইবোজোম, আর রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা, সকলেই জানে। তো এটা আমি লিখবো, চলো লিখি, প্রোটিন তৈরি করে, কি বলবো আর, এটা তো জানো তোমরা, প্রোটিন তৈরি করে। বোঝা গেল? চলো এবার এখানে একটা দেখো, পলিরাইবোজোম বলে জিনিস আছে। পলিরাইবোজোম জিনিসটা আমরা যখন সেল চ্যাপ্টার পড়বো বা ওই মলিকুলার ইনহেরিটেন্স চ্যাপ্টার পড়বো, ওখানে আমরা পলিরাইবোজোম জিনিসটা পড়বো। ওকে, আচ্ছা চলো, নেক্সট স্লাইড হচ্ছে আমাদের কি, ফ্ল্যাজেলা। এবার ফ্ল্যাজেলা জিনিসটা এখানে দেখতে পাচ্ছ, এই যে বিশাল বড় বড় ফ্ল্যাজেলা বেরিয়েছে, এই যে এই সাইডেও দেখতে পাচ্ছ, এই যে ফ্ল্যাজেলা, এই সাইডে এখানে লেখা আছে ফ্ল্যাজেলাম। একটা ফ্ল্যাজেলাকে আমরা কি বলি? ফ্ল্যাজেলাম। তো ফ্ল্যাজেলা যেটা বেসিক স্ট্রাকচার সেটা আমরা পরের স্লাইডে দেখতে পাবো। তার আগে আমরা এটা দেখি যে ফ্ল্যাজেলা কি দিয়ে তৈরি। ফ্ল্যাজেলা ইজ মেড আপ অফ ফ্ল্যাজেলিন, এটা হচ্ছে প্রোটিনের নাম, ফ্ল্যাজেলিন প্রোটিন। আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ফ্ল্যাজেলার মধ্যে এরকম লম্বা লম্বা কোনো পাইপ থাকে না, যেটা আমরা সিলিয়ার ক্ষেত্রে দেখতে পারি, যেটা আমরা সেন্ট্রোজোমের ক্ষেত্রে দেখতে পারি।
ফ্ল্যাজেলার ক্ষেত্রে কি হয়, does not contain any microtubules, কোনো মাইক্রোটিউবিউল কিন্তু আমরা দেখতে পাই না। এটা হচ্ছে জাস্ট ভেতরের কেমিক্যাল স্ট্রাকচারাল ফিচার। এবার আমরা যদি ফ্ল্যাজেলার বিভিন্ন পার্টগুলোকে বড় করে দেখতে যাই যে কিভাবে কি হয়, তাহলে আমরা এখানে দেখতে পাবো। এবং এখানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফ্ল্যাজেলা কিরকম দেখতে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিরকম দেখতে, সব তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে। দেখো এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা, রাইট সাইড এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা। তো মেইন যেটা ডিফারেন্স দুজনের মধ্যে সেটা বলার আগে এদের পার্টগুলো একটু দেখে নিই। প্রথম পার্ট হচ্ছে কি ফিলামেন্ট। তাহলে ফ্ল্যাজেলার যদি পার্ট লিখি এখানে এরকম করে ছোট্ট করে জাস্ট একটু লিখে দিচ্ছি পার্টগুলো। একটা হচ্ছে ফিলামেন্ট, তার বাইরে এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা ঝুলছে, এটা এই পার্টটা, এটা হচ্ছে কি হুক, হক লেখা আছে হুক। আর যেটা লাস্টে মানে যেটা এই যে নিচে ঢুকে গেছে এই পুরো পার্টটা, এটা হচ্ছে কি বেস, বা এটাকে আমরা বলি বেসাল বডি, যেখান থেকে মূল, বেস যেখান থেকে ওঠে, তাহলে কি বলবো বেসাল বডি। এই তিনটে হচ্ছে ফ্ল্যাজেলার মেইন পার্ট। এবার ডিফারেন্স কি গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, দেখো এরকম গোল গোল বেসাল বডিতে কিছু রিং দেখা যাচ্ছে, এখানে দেখো অনেকগুলো রিং, এল রিং, পি রিং, এস রিং, এম রিং। কিন্তু এর ক্ষেত্রে দেখো শুধুমাত্র এস আর এম, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুটো রিং দেখা যাচ্ছে, এম আর এস ছাড়া যে পি আর এল এই দুটো ওর ক্ষেত্রে নেই। তো এটা আমি আর এখানে লিখছি না, ছবি দেখে তোমরা বুঝতে পারবে। বায়োলজি পড়ার সময় ছবি দেখে পড়াটা খুব ইম্পর্টেন্ট। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়েছে, পি রিং আর এল রিং নেই, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুটোই আছে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আচ্ছা চলো নেক্সট, পিলি অর ফিমরি ফ্ল্যাজেলা। ও আচ্ছা দাঁড়াও, ফ্ল্যাজেলার কাজটা তো বলা হলো না, ফ্ল্যাজেলার যে ফাংশন সেটা হচ্ছে শুক্রাণু, মনে আছে এরকম একটা স্ট্রাকচার, লেজ দিয়ে এরম এরম করে যায়, তো এটা হচ্ছে কি কি কাজ করে, এটা লেজটা যেতে সাহায্য করে এইভাবে। তো ব্যাকটেরিয়ারও সেম, এত বড় বড় ফ্ল্যাজেলা নিয়েছে, এরম এরম করে আন্দোলন করবে আর সামনের দিকে চলে যাবে। তাহলে ফাংশন কি, হেল্পস ইন মুভমেন্ট, চলাফেরাতে সাহায্য করে। ঠিক আছে বেসিক। চলো পিলি বা ফিমরি যেটাকে বলছি, পিলি কোনগুলো, এই যে ছোট ছোট যেগুলো, এই বড়টা তো ফ্ল্যাজেলা বললাম, আর এই যে ছোট ছোট গুলো এই যে এগুলো এগুলো অনেক আছে, এগুলো সবগুলোকে আমরা বলি পিলি অথবা ফিমরি। এবার পিলির ফ্ল্যাজেলার ক্ষেত্রে ফ্ল্যাজেলা ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি হচ্ছিল, পিলির ক্ষেত্রে পিলি ইজ মেড আপ অফ, মেড আপ অফ মানে তৈরি আর কি, মেড আপ অফ পিলিন, পিলিন প্রোটিন। এখানে বাংলা বা ইংরেজির কোনো ব্যাপার নেই, খুব সোজা, বাংলাতে লিখছি না ইংরেজিতে লিখছি, কখনো হয়তো বাংলাতেও লিখছি, কিন্তু জিনিসগুলো খুবই সোজা আর কি, ভাষার জন্য অসুবিধা হবে না। তো পিলিন প্রোটিন দিয়ে তো ওগুলো তৈরি। এবার যদি আমরা টাইপস দেখি, যদি আমরা টাইপস অফ পিলি দেখতে যাই, তাহলে দু ধরনের পিলি দেখতে পাবো। একটা তো হচ্ছে এখান থেকে জাস্ট যদি আমরা দুভাবে ভাগ করে নিই, এটা হচ্ছে নর্মাল পিলি, জেনারেল পিলি, জেনারেল পিলি। আরেকটা হচ্ছে সেক্স পিলি। ঠিক আছে, তাহলে সেক্স পিলি কিসে সাহায্য করবে, ব্যাকটেরিয়াকে রিপ্রোডাকশনে সাহায্য করবে। তাহলে সেক্স পিলির যদি এখানে আমি ফাংশন লিখি ছোট করে, কি লিখবো, হেল্পস ইন রিপ্রোডাকশন, জননে সাহায্য করে আর কি, রিপ্রোডাকশন মানে হচ্ছে জনন। আর জেনারেল পিলি কি করে, ব্যাকটেরিয়াকে কোথায় এরকম করে আঁকড়ে ধরতে সাহায্য করে। তাহলে আঁকড়ে ধরা মানে ইংরেজিতে অ্যাটাচমেন্ট, তাহলে এর ফাংশন হচ্ছে হেল্পস ইন
অ্যাটাচমেন্ট, আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। তাহলে বোঝা গেল পিলির রকম ভেদ সবকিছু। পিলিন প্রোটিন দিয়ে তৈরি, দু রকমের পিলি থাকে। চলো আচ্ছা, এবার আমরা চলে আসব ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া বেসড অন শেপ। এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? এতক্ষণ ধরে আমরা দেখলাম ব্যাকটেরিয়ার কি কি স্ট্রাকচার রয়েছে, সেল মেমব্রেন, রাইবোজোম, ফ্ল্যাজেলা, তারপরে হচ্ছে তোমার পিলি, হ্যাঁ, সেল ওয়াল, এসব দেখলাম। এবার আমরা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন শুরু করব। প্রথম যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে বেসড অন শেপ। ব্যাকটেরিয়াটা কেমন দেখতে, লম্বা, ছোট, বেটে, মোটা, হ্যাঁ। তো প্রথম যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে কক্কাস। কক্কাস আমরা কাদেরকে বলি? গোলাকার ব্যাকটেরিয়াকে। তো এখানে আমরা লিখব গোলাকার বা রাউন্ড শেপড, ঠিক আছে, গোলাকার বা রাউন্ড, এদেরকে আমরা কি বলি? কক্কাস। সেকেন্ড যেটা সেটা হচ্ছে দণ্ডের মতো, এই যে দণ্ড, লম্বা লম্বা। কক্কাস ধরো এরকম গোল। এবার হচ্ছে ব্যাসিলাস। ব্যাসিলাস মানে কি? দণ্ড বা রড শেপড, দণ্ডাকার বা রড, রডের মতো দেখতে। দেন প্যাঁচানো, স্পাইরিলাম। স্পাইরিলাম সর্পিলাকার বা প্যাঁচানো, যা ইচ্ছে তাই বলো, আমি প্যাঁচানো লিখছি, প্যাঁচানো, হ্যাঁ। দেন এই যে দণ্ডাকার বলতে এরকম বলতে পারো, এরকম দণ্ডের মতো। প্যাঁচানো কিরকম হবে? এরকম শেপড ব্যাকটেরিয়া। জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। ব্যাকটেরিয়া তো থোড়াই না তুমি এমনি হাতে নিয়ে দেখতে পাচ্ছ এটা ব্যাকটেরিয়া, মাইক্রোস্কোপে দেখতে হবে। আচ্ছা, স্পাইরিলাম মানে প্যাঁচানো। নেক্সট ভিব্রিও, কমা আকৃতির, ভিব্রিও, কমা, বাংলা কমা চিহ্ন হয় ওই কমা, এই যে কমা, এরকম দেখতে ভিব্রিও। আর লাস্টে আছে হচ্ছে প্লিওমরফিক, বিভিন্ন প্রকারের অসমান আকৃতির কিছু একটা, প্লিওমরফিক। প্লিওমরফিক মানে বিভিন্ন আকৃতির বা অনিয়মিত আকৃতির। অনিয়মিত, কোনো নির্দিষ্ট শেপ নেই, অনির্দিষ্ট শেপ বা অনিয়মিত শেপ। তাহলে এই হচ্ছে আমাদের শেপের উপরে ভিত্তি করে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন। এবার কক্কাস ব্যাকটেরিয়া যদি তোমাকে বলা হয় মাইক্রো কক্কাস, তাহলে কি ধরনের ব্যাকটেরিয়া? গোল। থায়োব্যাসিলাস দণ্ডাকার। তো এরকম সবগুলোর ক্ষেত্রেই আমরা নাম দিতে পারি। তো প্রথমে শেপের বেসিসে আমরা ভাগ করলাম, এরপরে আমরা ভাগ করব ফ্ল্যাজেলা কটা করে আছে, তার ভিত্তিতে ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ করব। তো প্রথমটার দেখো কিছুই নাই, ফ্ল্যাজেলাই নাই, তো এটাকে আমরা লিখে দেব অ্যাট্রিকাস। নাই, কিছুই নাই, মানে হচ্ছে নাই, অ্যাট্রিকাস, ফ্ল্যাজেলা নাই। একটা ফ্ল্যাজেলা, এক মানে কি? মনো, মনোট্রিকাস, একটা ফ্ল্যাজেলা যুক্ত। এবার দেখো অনেকগুলো ফ্ল্যাজেলা, কিন্তু একদিকে, দুদিকে নেই, কিন্তু একদিকে অনেকগুলো ফ্ল্যাজেলা। লোফোট্রিকাস, লোফো, লুফে নাও, সবাইকে একসাথে একদিকে লুফে নাও, লোফোট্রিকাস। দুদিকেই অনেকগুলো করে ফ্ল্যাজেলা। অ্যামফিট্রিকাস, চারিদিকে ফ্ল্যাজেলা। পেরিট্রিকাস, এইখান থেকে প্রশ্ন আসার চান্স ম্যাক্সিমাম। এই দুটো তো খুব সহজেই মনে থাকবে, লোফোটাও মনে থাকার কথা। এই দুটো তোমাদের মনে রাখতে হবে। এখান থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ 100% আসার চান্স আছে। ভালো করে এই জায়গাটা পড়বে। নেক্সট, এবার হচ্ছে স্টেইনিং প্রপার্টিস, রং করব ব্যাকটেরিয়াকে। সবাই জানো দুই ভাগে ভাগ করা হয়, কি কি? গ্রাম
কি পজিটিভ আর গ্রাম নেগেটিভ। রং করার বেসিসে ব্যাকটেরিয়াকে ভাগ করব, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। এই গ্রাম মানে এই ওজন করার গ্রাম নয়, এটা একটা বিজ্ঞানী আছেন, বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম, তিনি ওই ব্যাকটেরিয়া রং করতে গিয়ে তার নাম অনুসারে ওই গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয়ে গিয়েছে। তো কিভাবে উনি কি রং করেছিলেন, কি বললেন, কি পজিটিভ কি নেগেটিভ, আমরা এরপরে দেখব যে কোন ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ, কোন ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ, আর উনি কোন পদ্ধতি ইউজ করেছিলেন। চলো দেখে নেওয়া যাক। এই যে প্রসেস অফ গ্রাম স্টেইনিং, এই ছবিটা মনে আছে, একটু আগে দেখছিলাম, এটা হচ্ছে কার, এত বড় মোটা পেপটাইডোগ্লাইকেন গ্রাম পজিটিভ, আর এটা ছোট্ট একটু গ্রাম নেগেটিভ। এদেরকে আমরা রং করব, রং করে চিনবো, দেখে চিনবো না, রং করে চিনবো গ্রাম পজিটিভ কোনটা, গ্রাম নেগেটিভ কোনটা। চলো তাহলে প্রথম যে পয়েন্টটা, বিজ্ঞানী যে ক্রিশ্চিয়ান গ্রাম, এটা প্রসেস অফ গ্রাম স্টেইনিং কে বলেছেন, ক্রিশ্চিয়ান গ্রাম। ক্রিশ্চিয়ান গ্রাম উনি কি বলছেন, যে বাজার থেকে ব্যাকটেরিয়া কিনে নিয়ে আসো, নিয়ে এসে প্রথমে এইটা ধরো একটা স্লাইড নিয়েছি কাঁচের, ল্যাবে গেলে দেখতে পাবে, এর মধ্যে না এরকম করে ব্যাকটেরিয়াটা দিয়ে দাও, প্রলেপ দিয়ে দাও ব্যাকটেরিয়ার। তাহলে কি বলবো, ইংলিশে আমি লিখছি মেক আ স্মিয়ার, ব্যাকটেরিয়ার একটা এরকম করে প্রলেপ দিয়ে দাও, দিলে প্রলেপ, দেন ব্যাকটেরিয়াটার ওপরে রং ঢেলে দাও, রঙের নাম কি, ক্রিস্টাল ভায়োলেট প্লাস আয়োডিন। তাহলে স্টেইন ব্যাকটেরিয়া উইথ, মানে রং করো আর কি ব্যাকটেরিয়া, স্টেইন ব্যাকটেরিয়া উইথ ক্রিস্টাল ভায়োলেট প্লাস আয়োডিন। এখান থেকে প্রশ্ন আসতে পারে, ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিনকে কি বলা হয়, আমরা বলবো এটাকে বলা হয় গ্রাম রঞ্জক। ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে, গ্রাম রঞ্জক কোনটাকে বলে, অপশন দেওয়া থাকবে, মনে রাখবে এটা গ্রাম রঞ্জক। তাহলে কি করলে, বাজার থেকে ব্যাকটেরিয়া কিনে এনেছো, ব্যাকটেরিয়াটাকে এরকম করে দিয়েছো, ব্যাকটেরিয়ার একটা প্রলেপ তৈরি হয়েছে, তারপর তুমি ওর উপরে রং করে দিয়েছো, কি রং, ক্রিস্টাল ভায়োলেট প্লাস আয়োডিন, দুটোতেই তুমি রং দিয়েছো, এবং তুমি জানো না কোনটা গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ। এবার দেখো, এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াটা, এর পেপটাইডোগ্লাইকান লেয়ারটা এত মোটা যে এতে তুমি যদি রং দাও, মনে করো পুরোটা রং, ভিতরে পুরোটা এরকম রং হয়ে গিয়েছে পুরোটা। আর এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এর পেপটাইডোগ্লাইকান স্তরটা বেশি মোটা নয়, তো এটাতেও ধরো রং হয়েছে। নেক্সট স্টেপ খুব ইম্পর্টেন্ট, বলছে যে রং করার পরে তুমি রংটা ধুয়ে দাও। তাহলে কি বলছে, ওয়াশ স্টেইন, মানে যে রংটা তুমি করলে সেটাকে স্টেইন বলছে, ওয়াশ স্টেইন উইথ অ্যালকোহল। তো অ্যালকোহল দিয়ে যদি তুমি স্টেইন ধো, অ্যালকোহল কিন্তু উঠতে শুরু করবে স্টেইন নিয়ে। কিন্তু এর পেপটাইডোগ্লাইকান স্তরটা এত মোটা, মানে এটা পুরো কি স্টেইন হয়ে আছে, তো এখান থেকে তো সময় লাগবে তাই না, স্টেইন গুলো বের হতে তো সময় লাগবে, এই ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিনের স্টেইন গুলো, কিন্তু এই স্তরটা পাতলা, এটার যে রংটা ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিনের, এটা বের হতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি বের হয়ে যাবে। তাহলে কিছুক্ষণ পর এরপরের স্টেপটা আরো ইম্পর্টেন্ট, লাস্ট স্টেপ আর কি, উঠিয়ে দিলে রং টং যা হলো হলো, অ্যালকোহল দিয়ে দিলে, কাউন্টার স্টেইন, মানে আবার রং ঢালো অন্য কিছু একটা, কি সেটা, কাউন্টার স্টেইন উইথ স্যাফরানিন, স্যাফরন কালার জানো, স্যাফরানিন, সেখান থেকে বলছি এবার অন্য একটা কালার দিয়ে রং করো, স্যাফরানিন দিয়ে রং করো। তো তুমি দেখো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পেপটাইডোগ্লাইকান স্তরটা খুবই পাতলা, তো তুমি যখন এই স্টেপে একবার ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন দেওয়ার পরে ধোবে, তখন এখান থেকে ফটাফট রং বেরিয়ে যাবে, কিন্তু এখানে বেরোতে টাইম লাগবে। তো যদি এখান থেকে পুরোপুরি মানে স্টেইনটা না বেরোয়, রংটা না বেরোয়, তারপরেই যদি তুমি সঙ্গে সঙ্গে আবার অন্য একটা রং ঢেলে দাও, তো এইখানে তো আগের রংটাই বেরোয়নি, এত মোটা এই স্তরটা, তাহলে এই স্যাফরানিনের রঞ্জকটা কি এখানে আর আসবে, এখানে কি আর ঢুকতে পারবে, কারণ আগে থেকেই রং হয়ে বসে আছে।
জায়গাই নেই, তো স্যাফরানিনটা কিন্তু এখানে ঢুকতে পারবে না। কিন্তু এখানে জায়গা আছে, কারণ পাতলা লেয়ার, যখন ধুয়েছো সব রং বেরিয়ে গেছে, তো স্যাফরানিনটা এখানে এসে কিন্তু বসতে পারবে। তো যখন মাইক্রোস্কোপে দেখবো যে দেখি তো কি কালার, ও আচ্ছা স্যাফরানিন কালার, তার মানে এখানে ঢুকেছে পাতলা লেয়ার, আচ্ছা তার মানে এটা কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারলে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই পুরো প্রসেসটা যদি আমরা করে দিই, তাহলে শেষে যখন মাইক্রোস্কোপের তলায় নিয়ে গিয়ে দেখবো, কি রং দেখতে পাবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার? স্যাফরন কালার। কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে যদি মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাই, কি দেখতে পাবো? ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিনের কালার, কারণ পরেরটা ঢোকেই নি এর মধ্যে। এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম। এর ভিত্তিতেই আমরা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে আলাদা করে দিই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট টপিকে যাওয়া যাক। নিউট্রিশন ইন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তো খাবে আর কি, ওই রাইবোজোম প্রোটিন তৈরি করছে, তো খাওয়া দাওয়ার ব্যাপার। তো ব্যাকটেরিয়ার যে নিউট্রিশন, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। হেটারোট্রপস, বাংলাটা কি? পরভোজী। পরভোজী, অন্যের উপরে বেঁচে আছি আর কি, দয়া দাক্ষিণ্যে। অটোট্রপস, স্বভোজী, আমার কারো দরকার নেই, আমি সব করে নিতে পারবো, একাই রান্না বান্না সব করে নিতে পারবো। তো পরভোজীদেরকে আমরা যদি আরো কিছু ভাগে ভাগ করি, তাহলে দেখতে পাবো যে কিছু ব্যাকটেরিয়া আছে যারা স্যাপ্রোফাইট, বাংলা কি? মৃতজীবী, মরা জিনিসের উপরে বেঁচে আছে আর কি, মৃতজীবী। কিছু ব্যাকটেরিয়া আছে পরজীবী, প্যারাসাইট। পরভোজী আলাদা, পরজীবী আলাদা, প্যারাসাইট। বাংলাটা হচ্ছে পরজীবী। আর এখানে স্লাইড নেই, আরেকটা হবে মিথজীবী, সিমবায়ন্টস, ভেনম, সিমবায়োটিক। তুমি আমাকে দাও, আমিও তোমাদেরকে দেব, ভালো মতো দুজনেই থাকবো। বাংলাটা কি? মিথজীবী। তো একটা একটা করে যদি এক্সাম্পল দেখে নিই আমরা, মিথজীবী ব্যাকটেরিয়ার এক্সাম্পল আমরা দেখতে পাবো হচ্ছে, সবাই জানো, সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাস করে কে? রাইজোবিয়াম, রাইজোবিয়াম। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, মিথজীবী। আচ্ছা, মৃতজীবী, মরা জিনিসের উপরে পড়ে আছে আর কি, ক্লস্ট্রিডিয়াম। এক্সাম্পল। পরজীবী, পরজীবী মানে যার দেহে ঢুকবো তার ক্ষতি করে বেরিয়ে আসবো, যে কোনো ধরনের ব্যাকটেরিয়া, কলেরা, টাইফয়েড, ব্লা ব্লা ব্লা। তো জাস্ট আমি এখানে লিখে রাখছি একটা, সালমোনেল্লা টাইফোসা, সালমোনেল্লা এসপি। পরজীবী আমাদের শরীরে ঢোকে, অবস্থা খারাপ করে দিয়ে চলে যায়। আচ্ছা, তো এগুলো তো গেল পরভোজী, লোকের উপরে বেঁচে আছে। এবার আমি নিজেই সবকিছু, অটোট্রপস, স্বভোজী। এরা দুই ভাগে ভাগ করতে পারি এদেরকে। একটা হচ্ছে ফটো অটোট্রপস, আলোর উপস্থিতিতে নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। ফটো অটোট্রপস, বাংলাটা হচ্ছে কি? আলোক স্বভোজী। আলোক স্বভোজী। আর কি? আলো দরকার নেই, এমনি এমনি করে নেব, রসায়নের সাহায্যে কোনো। কেমো অটোট্রপস, কেমো অটোট্রপস। তাহলে আলোক স্বভোজীর যদি আমি এখানে এক্সাম্পল দিই, সেটা হচ্ছে খুব সোজা, ক্লোরোফিল লাগে গাছেদের সূর্যের আলো ট্র্যাপ করার জন্য, ব্যাকটেরিয়ার নামও সেম সেম, ক্লোরোবিয়াম। খুব সোজা, ক্লোরোবিয়াম। আর কেমো অটোট্রপস, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া যেসব থাকে তারা কেমো অটোট্রপস, যেমন নাইট্রোসোমোনাস। এটা লিখে দিচ্ছি বাংলাটা, রাসায়নিক স্বভোজী। এক্সাম্পল, নাইট্রোসোমোনাস।
তাহলে আমরা পুরো নিউট্রিশনটা দেখে নিলাম, পুষ্টি নিজে করছে না লোকের উপরে ডিপেন্ড করছে, যদি লোকের উপরে ডিপেন্ড করে সেটা কিভাবে করছে, এক্সাম্পল সবকিছু দেখে নিলাম। আশা করি এখান থেকে কোনো অসুবিধা তোমাদের নেই। নেক্সট চলো একদম লাস্টে চলে এসেছি আমরা, রিপ্রোডাকশন ইন ব্যাকটেরিয়া। টেক্সট বইয়ে দেখবে এত এত ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন সম্বন্ধে একদম ডিটেলসে 6 লাভ করে দেওয়া আছে, এত কিছু এই মুহূর্তে পড়ার দরকার নেই। শুধু টাইপস গুলো জেনে রাখতে হবে যে কত প্রকারের রিপ্রোডাকশন ব্যাকটেরিয়া করে। ভেজিটেটিভ, ভেজিটেটিভ মানে হচ্ছে কি বাংলাটা অঙ্গজ জনন। গাছের ক্ষেত্রেও দেখা যায়, গাছের একটা গাছ আছে, তুমি খেলতে গিয়ে 5 চাপা দিয়ে চলে গিয়েছো ডালের উপরে, ভয় পেয়ে গিয়েছো, এবার কি হবে, তো ডালটা তুলে আনলে চুপচাপ কোথাও একটা লাগিয়ে দিলে, আবার পরের দিন গাছ বেরিয়ে গেল, কেউ দেখতেও পেলো না। সেরকমই ব্যাকটেরিয়ার বাডিং, বাডিং মানে কি কোরোকোদ্গম, হাইড্রারও হয় কোরোকোদ্গম। হ্যাঁ, ব্যাকটেরিয়া ধরো সাপোজ এটাই ধরো ব্যাকটেরিয়া, এই বক্সটাই, এখানে একটা ধরো টিউমার হয়েছে, এই টিউমারটা এখান থেকে খুলে পড়ে গেল, ওখান থেকে একটা ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেল, কোরোকোদ্গম। বাইনারি ফিশন, এই একটা রইলো ব্যাকটেরিয়া। বাইনারি ফিশন মানে হচ্ছে কি দ্বিবিভাজন, মাঝখান থেকে ব্যাকটেরিয়াটা ভেঙে গেল, এই যে একটা ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়া, বাইনারি ফিশন। নেক্সট ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন মানে কি গুঁড়ো গুঁড়ো করে দেওয়া, ব্যাকটেরিয়ার অনেকগুলো ছোট ছোট টুকরো হয়েছে, এই ধরো ব্যাকটেরিয়া অনেকগুলো ছোট ছোট এরকম টুকরো হয়েছে, প্রত্যেকটা টুকরো থেকে এক একটা নতুন ব্যাকটেরিয়া। এই হচ্ছে আমাদের ভেজিটেটিভ, কারো দরকার নেই, নিজের বডি টুকরো টুকরো হয়ে গেল, আবার সেখান থেকে আবার সবকিছু জন্মে গেল। আচ্ছা, অ্যাসেক্সুয়াল মানে হচ্ছে কি অযৌন। পরীক্ষায় প্রশ্ন আছে অযৌন জননের একক কি, কি বলি আমরা, রেণু, স্পোর। অনেক ধরনের অযৌন জননের এখানে ইউনিটেড আছে যার সাহায্যে ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন করতে পারে, জাস্ট নামগুলো জেনে রাখতে হবে। অ্যাসেক্সুয়ালের মধ্যে এন্ডোস্পোর আসছে, কনিডিয়া আসছে, গনিডিয়া আসছে, মাইক্রোসিস্ট আসছে। এই যে কনিডিয়াটা মানে পরে যখন ফাঙ্গাস ক্লাস করবে তখন দেখতে পাবে, ওখানেও আমরা এটা দেখব। তো এখান থেকে কোয়েশ্চেনটা এরকম আসবে যে 4টে অপশন দিয়ে দিল, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাহায্যে ব্যাকটেরিয়া অযৌন জনন করে না। তো ধরো এখানে এন্ডোস্পোর দিল, কনিডিয়া দিল, গনিডিয়া দিল, এগুলোর সাহায্যে তো করে। তার সঙ্গে একটা অপশন দিয়ে দিল ফ্র্যাগমেন্টেশন, তাহলে কি আনসার হবে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন তো অঙ্গজ জনন। আর এই যে সেক্সুয়াল পার্টটা, এটা আমরা এখানে পড়বো না, এটা আমরা ডিটেলসে পড়বো কিন্তু এই চ্যাপ্টারে নয়, এটা আমরা ভাইরাস চ্যাপ্টারে গিয়ে পড়বো, আবার মলিকুলার ইনহেরিটেন্স চ্যাপ্টারেও এটা আছে। আমি ছোট করে বলে দিচ্ছি, কনজুগেশন মানে হচ্ছে কি সংশ্লেষ। সংশ্লেষ কিরকম, ধরো এখানে আঁকছি ছোট করে, এই একটা ব্যাকটেরিয়া, এর একটা এরকম নিউক্লিয়াস আছে আর একটা এরকম প্লাজমিড আছে, আর এই আরেকটা ব্যাকটেরিয়া, এর এরকম একটা নিউক্লিয়াস আছে আর এরকম একটা প্লাজমিড আছে, বা প্লাজমিড নেই, ধরো পাশের যেটা আছে এটার ধরো প্লাজমিডটা নেই। তো কনজুগেশন পদ্ধতিতে কি হবে, ধরো এর প্লাজমিডটা নেই, এবার কনজুগেশন পদ্ধতিতে দুজন এরকম করে একটা জোড়া লেগে যাবে, একটা টিউব তৈরি করবে। আমরা একটু আগে দেখছিলাম প্লাজমিডের ক্ষেত্রে এফ প্লাজমিড, সেটা এই টিউবটা তৈরি করতে সাহায্য করবে। এই টিউবটাকে আমরা বলি কনজুগেটিভ টিউব, বা কনজুগেশনের বাংলাটা হচ্ছে কি সংশ্লেষ, ঠিক আছে। কত কনজুগেটিভ টিউব তৈরি করলো, এই টিউব দিয়ে এই প্লাজমিডটার প্রথমে হলো রেপ্লিকেশন, মানে একটা কপি বানানো হলো, তারপর সেই কপিটা এই টিউবটা দিয়ে পাশেরটাকে ট্রান্সফার করে দেওয়া হলো। তো আমি একটু জাস্ট অন্য কালার দিয়ে, এই হচ্ছে আমাদের প্লাজমিডটা ছিল, একটা কপি তৈরি হলো যেটা পাশেও পাঠিয়ে দিলাম, তাহলে এই হচ্ছে আমাদের সংশ্লেষ। তারপরেরটা যেটা দেখতে পাচ্ছ ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন মানে একটা ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য একটা ব্যাকটেরিয়ার দেহে নিয়ে যাওয়া, কিন্তু উইথ দ্য হেল্প অফ ভাইরাস। ছোট করে লিখে রাখছি, ট্রান্সফার অফ ডিএনএ ফ্রম ওয়ান টু আনাদার, একজনের থেকে আরেকজনের বডিতে ডিএনএ নিয়ে যাব, কিন্তু কার সাহায্যে, উইথ দ্য হেল্প অফ ভাইরাস। খুব ইম্পর্টেন্ট, ভাইরাসের সাহায্যে ডিএনএ ট্রান্সফারকে কি বলে, ট্রান্সডাকশন। লাস্ট ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ধরো একটা পাত্র, এই পাত্রটার মধ্যে এটা ধরো একটা ব্যাকটেরিয়া, এটা ধরো একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার আশপাশে তুমি জাস্ট ডিএনএ দিয়ে দিয়েছো, সেই ব্যাকটেরিয়াটা আশপাশের পরিবেশে থাকা ডিএনএ কে যদি নিজের থেকেই টেনে নেয়,
তাহলে সেটাকে আমরা বলবো ট্রান্সফরমেশন। এইখানে ধরো এরকম ডিএনএ দিয়ে দিয়েছো টেস্ট টিউবের মধ্যে, ডিএনএটাকে ঢুকিয়ে নিল নিজের থেকে, ট্রান্সফরমেশন। এটা নিয়ে একটা খুব ফেমাস এক্সপেরিমেন্ট আছে, তোমরা সকলেই জানো। কার এক্সপেরিমেন্ট? গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষা। তো গ্রিফিথ যে এক্সপেরিমেন্টটা করেছিল ট্রান্সফরমেশনের উপরে, সেখান থেকে কি প্রমাণ হয়েছিল? গ্রিফিথের এক্সপেরিমেন্ট ট্রান্সফরমেশনের উপরে এখান থেকে প্রমাণ হয়েছিল, আর জায়গায় নেই আর কি, আলাদা কালি দিয়ে লিখছি, একটু কষ্ট করে দেখে নাও। ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। ডিএনএ জিনগত বস্তু, ডিএনএ ইজ দ্য, লেখা হয়তো একটু ছোট লাগছে তোমাদের, ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। ট্রান্সফরমেশন এখান থেকে প্রমাণ হয়েছিল। তো এই রইল তোমাদের রিপ্রোডাকশনের সমস্ত কিছু। ব্যাকটেরিয়া আমাদের শেষ। 2 লাইন করে সায়ানোব্যাকটেরিয়া সম্বন্ধে পড়বো, 2 লাইন করে মাইক্রোপ্লাজমা সম্বন্ধে পড়বো। চলো, সায়ানোব্যাকটেরিয়া একটু আগে আমরা দেখলাম কার মধ্যে ছিল? ইউব্যাকটেরিয়ার মধ্যে। সায়ানোব্যাকটেরিয়ার বাংলাটা কি? নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। এদেরকে যদি ওই ক্রিশ্চিয়ান গ্রামের পদ্ধতিটা অনুসরণ করা যায়, এদের ক্ষেত্রে দেখা যাবে এরা হচ্ছে গ্রাম নেগেটিভ। কমেন্ট সেকশনে জানাবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেরকম হয়েছিল, সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি সেই প্রসেসটা অনুসরণ করা যায়, তাহলে যখন স্লাইডে দেখবো সায়ানোব্যাকটেরিয়া কিরকম দেখতে হবে। ঠিক আছে, চলো, গ্রাম নেগেটিভ। সেকেন্ড যেটা, এদেরও রাইবোজোম আছে, 70S প্রকৃতির, ব্যাকটেরিয়ার মতোই আর কি। আর কি দেখতে পাবো? এদেরকে বলা হয় ইন্ডিকেটর স্পিসিস। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় আসার মতো। ইন্ডিকেটর স্পিসিস। কেন ইন্ডিকেটর স্পিসিস এরা? কারণ ছবি এখানে থাকলে দেখাতাম, জলের মধ্যে তুমি দেখবে নদীর জলের ধারে বা পুকুরের জলের ধারে যদি নোংরা হয়ে থাকে, সাইডের দিকে দেখবে কেমন ফেনা ফেনা উঠে গেছে, তো সেগুলোকে আমরা বলি অ্যালগাল ব্লুম। এরা সেই জিনিসটা তৈরি করে। তো জলে যদি দেখো যে ওইরকম ব্লুম তৈরি হয়েছে, এরকম মানে জলের গুলো বাবল বাবল উঠছে, বা সাইডের দিকে পুরো মানে ছানার জলের মতো মানে সরের মতো হয়ে গিয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে ওই জলটা নোংরা আর ওখানে এরা আছে। তাহলে ইন্ডিকেটর স্পিসিস কারা? সায়ানোব্যাকটেরিয়া। কি করে এরা? এরা হচ্ছে, ব্র্যাকেটে লিখে দিচ্ছি, অ্যালগাল ব্লুম তৈরি করে। আর ইন্ডিকেটর স্পিসিস মানেই হচ্ছে কি দূষণ নির্দেশক। হলো, এখানে একটা এমসিকিউ আসতে পারে, তো এই পয়েন্টটা ভালো করে পড়বে। আর সায়ানোব্যাকটেরিয়া গুলো অ্যাসোসিয়েশন তৈরি করে মিথজীবী বা সিম্বায়োটিক। তাহলে ফর্মস symbiotic association symbiotic association যদি এরা তৈরি করে, সেটাকে আমরা কি বলি? উইথ হায়ার প্লান্টস, উঁচু শ্রেণীর যে গাছগুলো তাদের সাথে মিথজীবী সম্পর্কে আবদ্ধ থাকে। এই যে সম্পর্কটা, এটা তোমরা নাম অবশ্যই জানো, এটাকে আমরা কি বলি? মাইকোরাইজা। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। লাস্ট সায়ানোব্যাকটেরিয়ার পয়েন্ট, আরেকটা মিথজীবী সম্পর্ক আসতে পারে অ্যানাবিনার সঙ্গে অ্যাজোলার। অ্যানাবিনা একটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ। এটা একটা মানে পয়েন্ট নয়, এটা একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর কি, বিশেষ দ্রষ্টব্য বলে না। অ্যানাবিনা ফর্মস মানে তৈরি করে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, কি বললাম? উইথ অ্যাজোলা। এই নামটাও ইম্পর্টেন্ট আর এই নামটাও ইম্পর্টেন্ট। অ্যানাবিনা সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ, কার সঙ্গে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করছে? অ্যাজোলার। আরেকটা দেখো এখানে ছবিটা, হেটারোসিস্ট। এই যে অ্যানাবিনা, নস্টক, এরা কি করে? বাতাসের নাইট্রোজেনকে নিজেদের মধ্যে আবদ্ধ করে রাখতে পারে যে স্ট্রাকচারের সাহায্যে, সেটা নাম হচ্ছে হেটারোসিস্ট। খুবই ইম্পর্টেন্ট, তো আমি এখানেই লিখছি হেটারোসিস্ট
এর সাহায্যে সায়ানোব্যাকটেরিয়ারা কি করে? নাইট্রোজেন সংবন্ধন, ইংলিশটা হচ্ছে কি ফিক্সেশন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সায়ানোব্যাকটেরিয়া কোন স্ট্রাকচারের সাহায্যে নাইট্রোজেনকে নিজেদের মধ্যে আবদ্ধ করে নেয়, কি বলবো? হেটেরোসিস্ট। এইটুকু পড়লেই হবে সায়ানোব্যাকটেরিয়া সম্বন্ধে। আরেকটা এক্সাম্পল আছে, বায়োটেকনোলজি চ্যাপ্টারে আছে, স্পাইরুলিনা। এটাকে আমরা প্রোটিন সোর্স হিসাবে ইউজ করি, সিঙ্গেল সেল প্রোটিন। স্পাইরুলিনা পড়ে আছে, খেয়ে নিলাম, পুরোটাই একটা প্রোটিন, সিঙ্গেল সেল প্রোটিন। তাহলে এটাও পড়বে স্পাইরুলিনা সিঙ্গেল সেল প্রোটিনের সোর্স। এটা আরেকটা এমসিকিউ। এটা একটা ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট, হেটারোসিস্ট একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো লাস্ট মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমার ক্যারেক্টারিস্টিক্স, আচ্ছা ক্যারেক্টারিস্টিক্স অফ সায়ানোব্যাকটেরিয়া লেখা আছে এখানে, কেন জানি না। এটা ক্যারেক্টারিস্টিক্স অফ সায়ানোব্যাকটেরিয়া না, এটা মাইক্রোপ্লাজমা হবে। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স অফ মাইক্রোপ্লাজমা দেখে নেবে একটু। তো মাইক্রোপ্লাজমা খুব ইন্টারেস্টিং। প্রথম পয়েন্ট তো হচ্ছে মাইক্রোপ্লাজমা is known as PPLO, মানে PPLO নামে এদেরকে ডাকা হয়। এই নামটা দিয়ে সবকিছু পড়বো। দেখো PPLO, পি কথাটার অর্থ হচ্ছে প্লিউরো, পি কথাটার অর্থ হচ্ছে নিউমোনিয়া, এল ফর লাইক, আর ও ফর অর্গানিজম। প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরো কথাটা আবার এসছে কোথা থেকে? প্লুরা থেকে। প্লুরা কি? ফুসফুসের আবরণীকে বলে প্লুরা। আর নিউমোনিয়া, নিউমোনিয়াতে ইউটা আবার পড়েনি, ঠিক আছে না, হয় না। নিউমোনিয়া, নিউমোনিয়া মানে কি? ফুসফুসের প্রদাহকে বলে নিউমোনিয়া। তাহলে মানে ফুসফুসের বাইরের লেয়ারটারও যদি প্রদাহ হয় সেটার জন্যও কারা দায়ী? মাইক্রোপ্লাজমা। আবার ফুসফুসের যদি প্রদাহ হয় সেটার জন্যও কারা দায়ী? মাইক্রোপ্লাজমা। তো প্রথমবার যখন এই জীবটাকে দেখা যায় তখন এদেরকে গরু বা ক্যাটল, গবাদি পশু যেগুলো, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে এরা কি সৃষ্টি করছে? নিউমোনিয়া। তাহলে গরুর নিউমোনিয়া সৃষ্টিকারী এবং মানুষের ক্ষেত্রে ফুসফুসের বাইরের আবরণ বা প্লুরার প্রদাহ সৃষ্টিকারী জীব হচ্ছে মাইক্রোপ্লাজমা। সেজন্য এদেরকে বলা হচ্ছে প্লিউরা, পুরার প্রদাহ ঘটায়, আর নিউমোনিয়া মানে ফুসফুসের সংক্রমণ ঘটায়, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম বা পিপিএলও। বোঝা গেল? ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে পিপিএলও কাদেরকে বলা হয়, অ্যান্সার দেব মাইক্রোপ্লাজমা। নেক্সট, ক্ষুদ্রতম, এর থেকে ছোট নেই, ক্ষুদ্রতম জীবিত জীব। ক্ষুদ্রতম জীবিত জীব, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। মাইক্রোপ্লাজমা লাস্ট পয়েন্ট, মাইক্রোপ্লাজমা অ্যাটাক করেছে, চলে গেছো অ্যান্টিবায়োটিক খেতে, আরামসে বসে আছো, তারপরে দিন দেখলে অবস্থা খারাপ। কেন? কারণ অ্যান্টিবায়োটিক প্রধানত জীবেদের সেল ওয়ালকে নষ্ট করে, আর মাইক্রোপ্লাজমার সেল ওয়ালই নাই, সেল ওয়াল অ্যাবসেন্ট। তো সেল ওয়াল যদি অ্যাবসেন্ট থাকে তো মানে যদি তুমি অ্যান্টিবায়োটিক খাও তো অ্যান্টিবায়োটিক কাকে এসে মারবে? অ্যান্টিবায়োটিকে কোনো কাজ হয় না। তাহলে সেল ওয়াল অ্যাবসেন্ট, দ্যাটস ওয়াই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম আজকের ক্লাসে? আমরা আজকে ক্লাসিফিকেশন শিখলাম। ক্লাসিফিকেশন প্রথম থেকে একবার তোমাদেরকে যদি বলি, আমি জাস্ট ফার্স্ট স্লাইডে যাচ্ছি, সবগুলো স্লাইড আমি যাব না, একদম ইনিশিয়াল স্লাইডটা থেকে আমাদের আজকে কি পড়ানো হয়েছে সেই জায়গায় আমরা যাচ্ছি। তো একদম ইনিশিয়াল যে স্লাইডটা, হ্যাঁ, তো আমরা আজকে কি পড়লাম দেখো। প্রোক্যারিওটস প্রথমে দেখলাম, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, তারপরে আর্কিব্যাকটেরিয়া জেনারেল ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, ইউব্যাকটেরিয়া জেনারেল ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, আর্কিব্যাকটেরিয়াকে আমরা 3 ভাগে ভাগ করলাম, এদের সম্বন্ধে পড়লাম, তারপরে আমরা ব্যাকটেরিয়াতে আসলাম, ইউব্যাকটেরিয়ার মধ্যে আমরা স্পেসিফিক্যালি ব্যাকটেরিয়ার উপরে ফোকাস করলাম, স্ট্রাকচার পড়লাম, নিউট্রিশন পড়লাম, রিপ্রোডাকশন পড়লাম, তারপরে আমরা সায়ানোব্যাকটেরিয়াতে আসলাম, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়লাম, নাইট্রোজেন ফিক্সেশন পড়লাম, তারপরে আমরা মাইক্রোপ্লাজমাতে আসলাম,
সব থেকে ছোট জীব। আর এই সবকিছু পড়ার পরে যেগুলো বাকি থাকলো, রাইট সাইডে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে উদ্ভিদ জগৎ। এটা আমাদের আলাদা ইউনিট, আমরা এর পরের দিন পড়বো। আর এখানে কোথাও যে জিনিসটা নেই সেটা হচ্ছে ভাইরাস। কেন নেই এখানে? ভাইরাস না জ্বর না জীব, মাঝখানে ঝুলে আছে। তাই আগে তো আমরা জীব সম্বন্ধে পড়ি, তারপরে জীব আর জ্বরের মধ্যবর্তী অবস্থায় পড়বো। তো নেক্সট ক্লাসে তোমরা ভাইরাস এবং রাইট সাইডে যেগুলো দেখছো উদ্ভিদ জগৎ, সেটার ক্লাস পড়বে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ধন্যবাদ। হাই এভরিওয়ান, তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখলে। কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই মতামত দিও। আজকে তোমাদের সাহিল স্যারের প্রথম ক্লাস। স্যার অনেকটা উদ্দীপনা নিয়ে, অনেকটা সাহস নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আজ প্রথমবার স্যার ক্লাস করালেন অনলাইন। এতদিন পর্যন্ত স্যার অফলাইনে পড়িয়েছেন, আজ প্রথমবার তোমাদের সামনে, অর্থাৎ তোমরা যারা দেখবে তারা ক্যামেরার পিছন থেকে দেখবে, এতদিন পর্যন্ত স্যারের পড়ানো যারা দেখতো তারা সামনে বসে দেখতো। তাই অবশ্যই তোমাদের একটা দায়িত্ব বা কর্তব্য বলা যেতে পারে যে তোমরা প্রত্যেকে কিন্তু কেমন লাগলো ক্লাসটা তার রিভিউ প্রথম কমেন্টে দিয়ে যেও। ভালো হোক বা খারাপ, যে ভুল ত্রুটিগুলো তোমাদের মনে হয়েছে, যদি মনে হয় যে হ্যাঁ স্যার এই জায়গাটাতে সমস্যা লাগছে, এই জায়গাটাতে স্যার খুব একটা নার্ভাস ফিল করছে, বা যে কোনো সমস্যা যাই হোক না কেন, সেটা খারাপ হোক বা ভালো, অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তার কারণ এই কমেন্টগুলো তোমাদের স্যারকে, তোমাদের সাহিল স্যারকে আগামীর ক্লাসগুলো যাতে আরো ভালো করতে পারে, যাতে আরো ভালো হয়, সেই রুজি বা সেই রসদটুকু দেবে। সুতরাং তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টটা অবশ্যই করো এবং অবশ্যই স্যারের ক্লাসগুলোকে প্রতিনিয়ত দেখতে থাকো। স্যারকে সাহস যোগাও, ইন্সপায়ার করো এবং অবশ্যই পড়ো, শুধু পড়ো। তার কারণ তোমরা পড়বে, তোমরা শিখবে, তবেই তো তোমরা জিতবে। স্যার, জয় হিন্দ। জয় হিন্দ।